আপু, রায়ান ভাই সবসময় আমাকে বাজেভাবে ছোঁয়ার চেষ্টা করে। আমার খুব ভয় করে আপু। বৃষ্টি বিছানায় উল্টো হয়ে শুয়ে চাদর খামচে ধরে ডুকরে কাচ্ছে। তবে বৃষ্টির মুখে এমন ভয়ঙ্কর কথা, গায়ে কাঁটা দিয়ে উঠল জয়ার। বিস্ময়ে ঠোঁটজোড়া আপনা আপনি গোল হয়ে এলো তার। হতবাক কণ্ঠে বলল, কি সব বলছিস তুই বৃষ্টি? রায়ান ভাই তোর মামাতো ভাই হয়ে, ভাই হয়ে বোনের সাথে এমন আচরণ করবে? আর তুই তো এই বাড়ির মেয়ে। বৃষ্টি উঠে বসলো। মায়া বরণ মুখশ্রী লাল বর্ণ ধারণ করছে। মায়াবী চোখ দুটো কেঁদে কেঁদে ফুলে উঠে গিয়েছে। বৃষ্টি হেঁচকে তুলতে তুলতে নাক টেনে বলল, এই বাড়ির মেয়ে নই আমি। এই বাড়ি ছেলেদের রক্ষিতা বানানোর জন্য আশ্রয় দিয়েছে, বুঝলে? বৃষ্টির মুখে এমন ধাঁচের কথা শুনে চমকালো জয়া। বৃষ্টির বয়স 17 বছর হবে। এইবার এসএসসি দিল মেয়েটা। চঞ্চল স্বভাবের মেয়ে। জয়া জানে বৃষ্টি মিথ্যে বলে মেয়ে নয়। প্রামাণিক বাড়ির ছেলেদের সম্পর্কে ভালো করে জানে জয়া। কিন্তু সে এবাড়ির আশ্রিতা হয়ে আজ অবধি এসবের সম্মুখীন হয়নি। বরং স্বাচ্ছন্দ্যে নিরাপদে রয়েছে প্রামাণিক বাড়িতে। আর বৃষ্টি এই বাড়ির মেয়ে হয়ে এগুলোর সম্মুখীন হলো। এই প্রশ্নটাই জয়ার মনে বারবার বিচ্ছে। জয়া বিস্ময় কণ্ঠে বলে উঠল, কিসব উল্টোপাল্টা বলছিস তুই? তুই এই বাড়ির মেয়ে, রক্ষিতা কেন হতে যাবি? এটা আমার সাজে, কারণ এই বাড়ির আশ্রিতা আমি, তুই না। বৃষ্টি ফের ডুকরে কদে উঠল। আবার ধূপ করে বিছানায় উল্টো ফিরে শুয়ে বলল, অনাথদের কোনো বাড়ি থাকে না আপু। আমার মা নেই, বাবা থেকেও নেই। দুর্বলদের ছিঁড়ে খায় প্রামাণিক বাড়ির পুরুষেরা। আমার বলতে লজ্জা করে, এই বাড়ির মেয়ে আমি। জয়া বৃষ্টির মাথায় হাত বুলে বলল, আমার তো বংশ পরিচয় নেই, নিজেকে এত ছোট করতে নেই লক্ষ্মীটি। আমি কি বিশাল ভাইয়ের সাথে কথা বলবো? বৃষ্টি চট করে উঠে বসলে আবার ভয়ার্ত কণ্ঠে বলল, না আপু, এ কাজ ভুলেও করো না। তুমি বিশাল ভাইকে ভালো ভাবো, তাই সবসময় তার নাম নাও। উনিও একই রকম, বরং বিশাল ভাই আরও ভয়ঙ্কর। মানুষটা গম্ভীর, তাই ভয় পাস, কিন্তু উনি ভালো। না আপু, আমি জানি তুমি বিশ্বাস করবে না। বৃষ্টির এহেন বাক্যে জয়া আটকে উঠল। অজানা ভয়ে বুকের ভেতর মোচড় দিয়ে উঠল তার। বৃষ্টির দিকে তাকিয়ে অস্থির কণ্ঠে বলল, বিশাল ভাই কি তোকে কখনো বাজেভাবে ছোঁয়ার চেষ্টা করছে? বৃষ্টি না সূচক মাথা নাড়ল। জয়া এবার যেন হাঁপ ছেড়ে বাঁচল। বৃষ্টি ভাঙা কণ্ঠে বলল, বিশাল ভাইও আমার ভাই। তুমি এত ভালো ভেবো না, আমার চেনা হয়ে গেছে। তুমি যাও আপু, আমাকে একা থাকতে দাও। জয়া কিছু সময় নীরবে বৃষ্টির মাথায় হাত বুলিয়ে দিল। বৃষ্টি কোনো কথা বলল না। দেওয়ালে ঝুলতে থাকা ঘড়ি এতে সময় দেখে নিল। 10টা বাজতে চলছে। বিশালকে ঘুম থেকে ডেকে তুলতে হবে। বিশাল কখনো জয়াকে রাগ দেখায়নি, তবুও ভয় পায়। জয়া শীতল কণ্ঠে বলতো, আমি আসছি বৃষ্টি, বিশাল ভাইকে ডেকে তুলতে হবে। যাও, কিন্তু এসব বলো না, আমার জন্য ঝামেলায় পড়ে যাবে। জয়া চুপচাপ বেরিয়ে এলো ঘর থেকে। চেহারায় চিন্তার ছাপ, মস্তিষ্ক জুড়ে নানান রকমের প্রশ্ন খেলে যাচ্ছে। সে এই বাড়ি আশ্রিতা। তার মা এই বাড়িতে কাজ করতো, মারা গিয়েছে বছরখানেক চলল। বাবা মারা গিয়েছে যখন সে ছোট। মহান উদারতা দেখিয়ে আমজাদ প্রামাণিক আর বিশাল প্রামাণিক এ বাড়িতে আশ্রয় দিয়েছে। যদিও এ বাড়িতে এত স্বাচ্ছন্দ্যে থাকার পেছনে অবদান বিশাল প্রামাণিকের। জয়ার পোশাক এবং চলাফেরা কেউ ধরতে পারবে না সে এই বাড়ির আশ্রিতা। এত বিলাসিতা বিশাল প্রামাণিকের অবদানের কারণে কেবল। তাই মানুষটার প্রতি কৃতজ্ঞতা সে। কৃতজ্ঞ বললে ভুল হবে, মানুষটার প্রতি ভিন্ন অনুভূতি কাজ করে তার। কিন্তু নিজের অবস্থান ভেবে সেই অনুভূতি কখনো প্রশ্রয় দেয় না সে। জয়া দরজা ঠেলে ভেতরে ঢুকলো। এই ঘরে ঢুকতে কোনো অনুমতির প্রয়োজন নেই তার। দরজা খুলতে খানিকটা আলো ঢুকেছে অন্ধকারে। সে আলোয় উল্টো ফিরে শুয়ে থাকা ফর্সা যুবকের পিঠটা স্পষ্ট দৃশ্যমান হলো জয়ার চোখে। বিশালের কাছে এসে দাঁড়ালো সে। বালিশে মাথা কাত করে শুয়ে আছে। জয়া তাকিয়ে দেখলো মানুষটা ঘুমন্ত, এ নতুন নয়। জয়া প্রতিদিন ডাকতে এসে মানুষটাকে তাকিয়ে দেখে। কি শান্তি মিলে মেয়েটার এতে জানা নেই। জয়ার মস্তিষ্ক তখন ঘুরপাক খাচ্ছিল বৃষ্টির বলা কথাগুলো। আসলে মানুষটা এমন, তাহলে আজ তো তার কুমারী থাকার কথা নেই। এই মানুষটা যদি তাকে ভোগের বস্তু বানিয়ে ফেলতে, তো আর কিছু করার ছিল না। সে তো নিরুপায়। বরং এই মানুষটা আজ অব্দি তাকে ছুঁয়ে দেখেনি। মাঝরাত পর্যন্ত এ ঘরে থেকে এসেছে। মানুষটার জ্বর বাদলে এ ঘরে রাত কেটে গিয়েছে, কিন্তু একবারও তাকে ছুঁয়ে দেখেনি। এক একটাই মুগ্ধ করে জয়াকে। মানুষটা সকলের দিকে খেয়াল
রাখে তার। একজন আশ্রিত তার কেউ এত খেয়াল রাখে জানা ছিল না জয়ের। তাই তো মানুষটার প্রতি শ্রদ্ধা আর অগাধ বিশ্বাস। এই মানুষটা দেহলোভী, বিশ্বাস করতে পারছে না জয়া। জয়া একটা দুশ্চিন্তা মস্তিষ্ক চেপে দীর্ঘশ্বাস ছেড়ে নরম কণ্ঠে বলল, বিশাল ভাই, উঠুন, 10টা বাজে। বিশাল আড়মোড়া ভেঙে নড়ে চড়ে উঠল, ঘুম জড়ানো কণ্ঠে নাম নিল। জয়া, তার সকল মন খারাপ, এই যে এত শূন্যতা, সব কিছু যেন সে ভুলে যায় মানুষটার ঘুম জড়ানো কণ্ঠে তার নাম শুনে। এটা অভ্যাস হয়ে গিয়েছে জয়ের। মানুষটা বেঁচে থাকার জন্য যেমন অক্সিজেন অপরিহার্য, ঠিক তেমনই জয়ের এই মুহূর্তে অপরিহার্য। এই যেন ভয়ঙ্কর নেশা হয়ে গেছে তার। জয়া লাজুক হেসে ছোট্ট করে জবাব দিল, হুম। জয়া জানলার পর্দা টেনে দিল। আলো ছিটে পড়তে চোখ মুখ কুঁচকে এলো বিশালের। বিরক্তির ছাপ দেখা গেল মুখে। জয়া তা দেখে নিঃশব্দে হাসলো। ছোট বাচ্চা লাগে মানুষটাকে। ফর্সা গায়ের রং, মেধিন শক্তপোক্ত পুরুষালী দেহ, ঘন কালো চাপদাড়ি। জয়ার নজর ফেরাতে পারে না কৈশোর কাল থেকে। আজ বয়স তার 19-এ পা রাখবে। এসএসসি পর্যন্ত পড়েছে জয়া। এরপর আর কলেজে ভর্তি হয়নি। পড়াশোনার খরচ বহন বিশাল প্রামাণিক করেছে। বিনিময়ে তার ছোটখাটো সকল কাজে করে দিতে হয়েছে। জয়া না থাকলে এ ঘরে বিশাল তার জিনিসপত্র হাতড়িয়ে খুঁজে পাবে না। এত গুরুদায়িত্বের ভার দিয়েছে বিশাল তার উপর। বিশাল হাই তুলে উঠে বসে জয়ার দিকে তাকালো। কোঁকড়ানো কোমর অবধি ছাড়া ঘন কালো চুল, ফর্সা গায়ের রং, মায়াবী চোখ জোড়া, লেপ্টে যাওয়া কাজল দেখে যুবক চোখ ফেরানো কঠিন। একদম শান্তশিষ্ট সব মেটার। বিশাল জয়াকে দেখে গায়ের উপর থেকে চাদর সরিয়ে নিয়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, আমি আজ খাবো না, সকালে কাজ আছে, তাড়াতাড়ি বের হতে হবে। জয়া জানে বিশাল বেরোনো দুপুরের আগে বাড়ি ফিরবে না। যেহেতু কাজের ব্যস্ততা, তাহলে বিকেলে হয়ে যেতে পারে। এত সময় না খেয়ে থাকবে না জয়া জানে। তবু মানুষটা না খেয়ে বের হবে ভেবে জয়ার মন সায় দিল না। তড়িৎ গতিতে বলে উঠল, না খেয়ে বের হবেন? আপনি এক কাজ করুন, গোসল সেরে আসুন, তত সময় আমি খাবার নিয়ে আসি। আপনি তৈরি হয়ে নিন, আমি খাইয়ে দেই। বিশাল জানে জয়া না খেয়ে বের হতে দেবে না। মেয়েটার যত্ন ভয়ঙ্কর। বিশাল মায়ায় বাঁধতে চায়, কিন্তু সে তো বেঁধে থাকার যুবক নয়। জোর করতে গেলে উল্টো মেয়েটার কে না ক্ষতবিক্ষত হয়ে যায়। বিশালের মতো কঠিন মানুষের ভয় শুধুমাত্র এই মেয়েটার জন্য। যত্নের লালসায় দূরে ঠেলে দিতেও পারে না। মেয়েটাকে ছাড়া এইভাবে কেউ বা যত্ন নেবে তার। বিশালের ঠোঁটের কোণে হাসি এনে ওয়াশরুমের দিকে পা বাড়াতে বাড়াতে বলল, তোর জ্বালা একটু আহ, শুকাবো তারও কায়দা নেই। আমাকে দেখে কেউ বিশ্বাসই করতে চায় না আমি এত ব্যস্ত মানুষ। একটু শুকাতে দে, মানুষ দেখুক। কাজ করতে করতে বিশাল প্রামাণিক শুকিয়ে গেছে। জয় লাজুক হেসে মাথা নত করে পা বাড়ালো আলমারির দিকে। আলমারি থেকে ধূসর রঙের পাঞ্জাবি আর কালো প্যান্ট বের করতে করতে বলল, মানুষের নজর না লাগাই ভালো। ভালো উম, ন- ভালো জিনিস না, ক্ষতি ছাড়া ভালো কিছু বয়ে আনে না। বিশাল চট করে বলল, তোর নজর কি বয়ে আনবে বলতো? জয়া চমকে তাকালো বিশালের দিকে। বিশাল হেসে দিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। জয়া জানে তার নজর এই মানুষটার মঙ্গল বয়ে আনবে। মানুষটার জন্য সবসময় প্রার্থনা করে সে। জয়া বিছানায় কাপড় রেখে বেরিয়ে গেল। বিশাল ঘরে এসে কাপড় পরতে পরতে দেখে ভাতের থালা নিয়ে জয়া উপস্থিত। বিশাল গায়ে পাঞ্জাবি জড়িয়ে নিল। আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করতে লাগলো। জয় পাশে দাঁড়িয়ে খাইয়ে দিতে লাগলো বিশালকে। বিশালের ব্যবহার করা পারফিউমের তীব্র সুবাস ভাবে হানা দিল জয়ের নাকে। বিশাল হাতে ঘড়ি পরতে পরতে বলল, আর খাবো না, অতটুকুতে খেয়ে নে। জয়া জোর করার সাহস পেল না, চুপচাপ দাঁড়িয়ে রইল পাশে। বিশাল ঘাড় বাঁকিয়ে তাকালো জয়ের দিকে, একটু গম্ভীর কণ্ঠে বলল, সকাল 10টা বাজে, আমি তোকে খেতে বলছি। চুপচাপ বিছানায় গিয়ে বসে খাবার খেয়ে এরপর বেরিয়ে যা। জয়া বাথরুমের মতো বিছানায় গিয়ে বসলো। বিশাল বিছানায় বসে কার সাথে যেন ফোনে আলাপ করতে লাগলো। কথার ধাঁচে জয়া আন্দাজ করতে পারলো এই মানুষটার সাথে দেখা করতে যাবে বিশাল। জয়া খেতে খেতে কয়েকবার বিশালের দিকে তাকালো। একদম সুদর্শন যুবক, ধূসর রঙের পাঞ্জাবি আর কালো প্যান্ট, হাতে স্লিভলেস ঘড়ি। জয়া বের করে দিয়েছে আলমারি থেকে। জয়া অবাক হয় মাঝে মাঝে। আজ অব্দি মানুষটা তাকে বলেনি এটা পাল্টে ওই কাপড় দে। যে যেটা বের করে দিছে
এটা পড়ে নেয়, কোনো দ্বিমত করে না। এই মানুষটার চরিত্রে দাগ থাকতে পারে, ভাবতে পারে না সে। মনের ভিতরে প্রশ্নটা অশান্তি করছে ভীষণ। বিশাল ফোন রেখে জয়ার দিকে তাকিয়ে বলল, কিছু বলবি? জয়া না সুযোগ মাথা নাড়ল ভয়ে। বৃষ্টি বারণ করে দিয়েছে। এমনিতে সে বাড়ির আশ্রিতা। বাড়ির মেয়েরা, মেজমা, আমজাদ প্রামাণিক আর বিশাল প্রামাণিক ছাড়া কেউ তাকে ভালো নজরে দেখে না। বিশালের জন্য কেউ তাকে কিছু বলে সাহস পায় না, এটা জয়া বুঝে। তাই এসবের ঝামেলায় ঢোকার সাহস পেল না সে। বিশাল ফের বলল, কিছু লাগবে তো? শহরে যাচ্ছি, বল, আসার সময় নিয়ে আসবো। জয়া না সূচক মাথা নাড়ে, কিছু লাগবে না আমার। পাতের ভাত শেষ করে উঠবি, আমি গেলাম, দেরি হয়ে যাচ্ছে। যাওয়ার আগে বিশাল এক নজর দেখে নিল জয়াকে। জয়াকে চেয়ে রইল যতক্ষণ বিশাল তার নজর এড়িয়ে না গেল। বিশাল ঘর থেকে বেরিয়ে আসতে কর্মচারীর সম্মুখীন দিয়ে সালাম দিল। বিশালের সালামে ব্যস্ত জবাব দিয়ে ব্যস্ত পায়ে হেঁটে গাড়িতে উঠে বসলো। দুজন কর্মচারীদের উদ্দেশ্যে বলল, কোথায়? ড্রাইভিং সিটে বসে থাকা সজল বা- বাড়িয়ে ধরল বিশালের দিকে। বিশাল রিভলভারটা হাত বাড়িয়ে নিয়ে গুজে দিল প্যান্টের পকেটে। সজল বলল, স্যার, মেরে ফেলবেন? বিশাল শান্ত কণ্ঠে বলল, জানিস না, একটা কীটপতঙ্গ পাশ কাটিয়ে যাওয়ার আমার স্বভাব নেই। উপরে ফেলে দেই, নয়তো পিষে দিয়ে যাই। হ্যাঁ, জানি। বিশাল বেশ বিরক্ত হয়ে সিটে গা এলিয়ে দিতে দিতে বলল, দ্যাট হারামিটা জেল থেকে না বেরাও হওয়া পর্যন্ত আমার শান্তি নেই। ও জেলে থাকার কারণে কীটপতঙ্গের উত্তাপ বেড়ে গেছে। মাঝে মাঝে মনে হয় এসপি রেখে থানায় গিয়ে ঘা মেরে দিয়ে এসি শালা। এই তো মাস ফুরিয়ে এলো, ভাই বেরোবে হলে সব ঠান্ডা হয়ে যাবে। সকাল থেকে মন খারাপ হয়ে নিজেকে ঘরে বন্দি রেখেছিল বৃষ্টি। দুপুরের দিকে বের হলো তো প্রামাণিক বাড়ির পেছনতে পুকুরটাতায়। মাছ চাষাবাদ করা হয় এখানে। বৃষ্টি এগিয়ে যেতে দেখে ফিরোজ মাছ ধরছে জাল ফেলে। বিষণ্ণ মুখটা এবার হাসি ফুটে উঠল। মুখে হাসি নিয়ে ফিরোজের পাশে বসলো। ফিরোজ এক নজর বৃষ্টিকে দেখে আবারও কাজে মনোযোগ দিল। কিশোরী কন্যা তখন যুবকে দেখতে ব্যস্ত। শ্যামবরণ গায়ের রং, ছোট ছোট ঘন কালো চুল, চাপ দাড়ি আর মায়াবী মুখটায় জমে থাকা বিন্দু বিন্দু ঘাম। বৃষ্টির নজরে সব থেকে সুন্দর পুরুষ সে, বিশেষ করে মানুষটার সাদামাটা মন। বৃষ্টি ঠোঁটের কোণে হাসি দেখে ফিরোজের দিকে তাকিয়ে বলে উঠল, আপনি দেখতে অনেক সুন্দর ফিরোজ ভাই, আপনাকে দেখলে প্রেম করতে ইচ্ছে করে। দস্যি মেয়েটার নির্লজ্জ কথায় ফিরোজের হাতে ধরা জালটা হঠাৎ করে ফসকে পড়ে গেল। কেমন নির্লজ্জ, কেমন বেপরোয়া এক মেয়ে! ক্রোধে ফিরোজের বুকের ভেতরটা দপ করে উঠল। মাথার ভিতরে যেন ঝড় বয়ে গেল। ভাববার শক্তিটুকু মুহূর্তে লোপ পেল। শ্যামবর্ণের কপালে গভীর ভাঁজ হয়ে এলো। চোখ দুটো রক্তিম হয়ে উঠল রাগে তাপে। ক্রোধে কাঁপতে কাঁপতে বলতে লাগলো, তুই এত নির্লজ্জ কেন রে বৃষ্টি? লাজ লজ্জা কিছুই নেই তোর? ফিরোজের করা ভয়ঙ্কর অপমান গায়ে মাখল না কিশোরী কন্যা, বরং সে খিলখিল করে হেসে উঠল। সে হাসির শব্দে ফিরোজ রাগ আরও উস্কে দিল। বৃষ্টি হাস্যোজ্জ্বল কণ্ঠে বলল, নিজের লোকের কাছে লজ্জা কিসের? ফিরোজ দ্বিগুণ ক্ষিপ্ত গলায় বলে উঠল, এই ছেমরি, আমি তোর নিজের লোক কবে হলাম? মাইন না খাওয়ার আগে দূর হ আমার চোখের সামনে থেকে। ভর দুপুরে জ্বালাতে আইসিস আমারে? বৃষ্টি অবাক জড়ানো কণ্ঠে বলে উঠল, আপনার স্মৃতিশক্তি এত খারাপ কেন ফিরোজ ভাই? আপনি তো আমাকে বলেছিলেন আপনি আমার নিজের লোক। নিজের ক্রোধ আর সংযত তো করতে পারল না ফিরোজ। দাঁতে দাঁত পিষে আশেপাশে নজর পড়ল। শক্তপোক্ত কিছু পেলে আচ্ছা কয়েক ঘা বসিয়ে দিবে, তা না হলে ভর দুপুরে তার মাথা খারাপ করে দিবে। বৃষ্টি হাসতে হাসতে বলল, নিন, আজ আর জ্বালাবো না, কাজ করুন আপনি। কাজ না হলে প্রামাণিক সাহেব আবার আপনাকে বকবেন। আপনাকে বকলে আমার কি আর ভালো লাগে? তুই যাবি খচ্চর ছেমড়ি? বৃষ্টি বেহাইয়ের মতো হাসতে হাসতে চলে এলো পুকুর ঘাট থেকে। ফিরোজ বিরক্ত হয়ে জাল তুলতে তুলতে বিড়বিড় করে আওড়ালো, এক নম্বরে বেয়াদব মাইয়া, জ্বালায় শেষ করে দিল আমারে। ফিরোজ বিশাল প্রামাণিক বাড়ির এক বিশ্বস্ত কর্মচারী। প্রামাণিক বাড়ির পেছনে বিশাল বড় 13টা পুকুরের মাছ চাষাবাদ করে। ফিরোজ তারই দায়িত্ব পালন করে, পাশাপাশি পড়াশোনা করে। অর্থনীতি বিভাগে অনার্স করেছে সে। বাবা মা গত হয়েছে ফিরোজ তখন ছোট। মামা চাচারা প্রামাণিক বাড়িতে কর্মচারী হিসেবে ফিরোজকে ফেলে রেখে গিয়েছেন। ফিরোজ তখন 12 বছর বয়স। সেখান থেকে পড়ে রয়েছে এ বাড়িতে ফিরোজ। এ বাড়ির সকলে ফিরোজকে ভীষণ স্নেহ করে, বিশেষ করে এ বাড়ির বড় কর্তা আমজাদ প্রামাণিক। ফিরোজকে নিজের টাকায় জমি কিনে ছোট্ট একটা বাড়ি করে দিয়েছেন।
1 বছর আগে প্রামাণিকদের বাড়িতে থাকতো। এখন থেকে শুধু রাত হলে যায় নিজের বাড়িতে। মাঝে মাঝে প্রামাণিক বাড়িতে থেকে যায়। বৃষ্টি গুনগুন করে গান গাইতে গাইতে প্রামাণিক বাড়ির উঠোনে বাড়ি ঢুকছিল। ঠিক সেই মুহূর্তে বাতাস কাঁপিয়ে এক গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর তার কানে এসে আশ্রয় পড়ল। এই ভর দুপুরে ঘরের বাইরে কি তোর? কণ্ঠটা শোনা মাত্র বৃষ্টি দৌড়ে থেমে যায়। বুকের ভেতর কেমন যেন ঢিপ ঢিপ করলো। পেছনে না ঘুরে বুঝতে পারলো এই গলার মালিক। উম, নিজেকে সামলে নিয়ে নরম গলায় সে বলল, পুকুর ঘাটে ফিরোজ ভাই মাছ ধরছিল, সেটাই দেখতে গিয়েছিলাম রায়ন ভাই। রায়নের চোখ দুটো কুঁচকে এলো। কণ্ঠ আরো কঠিন হয়ে উঠল, তোকে বারণ করিনি এভাবে ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়াতে? লতা আর জয়ের মতো ঘরে থাকতে পারিস না? বৃষ্টির শুকনো ঢোক গিলে চোখ নামিয়ে প্রায় ফিসফিস করে বলল, ঘরের বাইরে তো যায়নি, পুকুর ঘাটের তো বাড়ির পেছনে। তাই বাক্যটা শেষ করার সুযোগ পেল না সে। কথার মাঝে রায়ান এক ঝাড়ি দিল। চুপ, মুখে মুখে জবাব আমার ভালো লাগে না, জানিস না? বারণ করছি যাবি না। আর শোন, আমার ঘরে 1 গ্লাস শরবত বানিয়ে নিয়ে এক্ষুনি। আচ্ছা। এক শব্দে উত্তর দিয়ে বৃষ্টি সেখান থেকে সরে গেল। থরথরিয়ে গা কাঁপছে তার। মানুষটার ঘরে প্রবেশ করার কথা ভাবতে ভয়ঙ্কর ভয়ে গ্রাস করলে কিশোরী কন্যা। কিন্তু সেই নিরুপায়। কিছুক্ষণ পর একরাশ ভয় আর আতঙ্ক নিয়ে 1 গ্লাস শরবত হাতে নিয়ে বৃষ্টি দাঁড়ালো রায়ানের ঘরের দরজায়। হালকা কড়া হলো, রায়ান ভাই আসবো? পেছন থেকে গামছা দিয়ে মুখ মুছতে মুছতে রায়ান বলল, ভেতরে আয়। ঘরে ঢুকে টেবিলের দিকে এগিয়ে গিয়ে বৃষ্টি সাবধানে গ্লাসটা রাখতে রাখতে বলল, এই নিন আপনার শরবত। টেবিলের উপর রাখলাম। রায়ান তখন বিছানায় আরাম করে বসে পড়েছে। চোখ তুলে তাকিয়ে থমথম করে বলল, আমার হাতে দিয়ে যা। বৃষ্টির হাত মুহূর্তের জন্য কেঁপে উঠল। আবারও সে ভীষণ অস্বস্তিতে স্পর্শ। বৃষ্টির ভাবনার মাঝে আবারও ভেসে উঠল থমথমে কণ্ঠস্বর, কিরে দিয়ে যা। বৃষ্টি পরপর কয়েকটি শুকনো ঢোক গিলল। গলার ভেতরে হঠাৎ করে কাঠ হয়ে এলো। চোখ নামিয়ে ধীরে ধীরে সে টেবিল থেকে গ্লাসটা তুলে নিল। পা দুটো যেন মাটিতে গেঁথে গেছে। এগোতে চাইছিল না মোটো। তবুও নিজেকে জোর করে সামলে 1 পা তারপর আরেক পা বাড়ালো সে। রায়ানের দিকে হাত বাড়িয়ে দিতে দিতে তার আঙ্গুলগুলো আরো শক্ত হয়ে গেল। রায়ান হয়তো কিছু আন্দাজ করতে পারল না। ঠোঁটের কোনো রহস্যময় বাঁকা হাসি দেখা গেল তার। গ্লাসটা নিতে গিয়েও সে ইচ্ছে করে দক্ষতার সঙ্গে বৃষ্টির নরম হাতে ছোঁয়া দিল। সে স্পর্শ যেন বিষের মতো ছড়িয়ে পড়ল বৃষ্টির শরীর জুড়ে। ঘৃণা আর আতঙ্কে মুহূর্তে তার সারা গা কেঁপে উঠল। এক মুহূর্ত দেরি না করে তড়িৎ গতিতে সে পিছিয়ে দূরে সরে দাঁড়িয়ে বলল, আমি যাই তাহলে রায়হান ভাই। রায়ানের ঠোঁটের কোণে বাঁকা হাসি। শরবত খেতে খেতে নির্লজ্জ চোখ জোড়া বৃষ্টির পুরো শরীর বোলালো। বৃষ্টি খুব বেশি ফর্সা নয়, তবে ভীষণ মায়াবী মেয়েটা। চঞ্চল চোখ, কোঁকড়ানো চুল ছড়ানো, লম্বা চুল ছেড়ে দেওয়া, পরনে গোলাপি রঙের 3 পিস আর গোলাপি রঙের পাতলা ঠোঁটজোড়া। সব দিকে নজর গেল রায়ানের। শরবত খাওয়া শেষ করে কেমন বিশ্রী শব্দ করে হাসলো। বৃষ্টির পুরো শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। বৃষ্টির দিকে গ্লাস বাড়িয়ে দিয়ে বলল, ধর গ্লাস নিয়ে যা। বৃষ্টি ঝড়ের গতিতে গ্লাস নিয়ে নিল রায়ানের হাত থেকে। রায়ান কিছু বলতে যাবে তার আগে ফোন বেজে উঠল। রায়ান বিরক্তি নিয়ে তাকালো বাজতে থাকা ফোনটার দিকে। একরাশ বিরক্তি নিয়ে বিড়বিড় করে আওড়ালো, বালটা তো সারাদিন বাজতেই থাকে, অসহ্য, শান্তি নেই আমার। 1 মাস জেল খেটে ইস্তিয়াক সম্রাট আবার খোলা আকাশের নিচে দাঁড়িয়ে। রোদ চোখ সইয়ে সে আনমরা ভাঙে। বুক ভরে এক হাই তোলে। বন্দিত্বের গন্ধ যেন এখনো গায়ে লেগে আছে। ঘাটটা দুদিকে ঘুরিয়ে নেয় সে। পাশে দাঁড়িয়েছে নুরু আর সজল। সম্রাটের সামনে তারা আজও আগের মতো ভয় আর ভক্তির মাঝামাঝি এক অদ্ভুত অবস্থান। দুজনে একসাথে কণ্ঠ তুলে স্লোগান দেয়, ইস্তিয়াক সম্রাট ভাই জিন্দাবাদ। সম্রাট চোখ কুঁচকে এক ঝাড়ি দিয়ে বসে, চুপ কর তেলবাজগুলো। নুরুর গলায় কাঁপুনি, ভাই মাথা গরম কেন? সম্রাটের মুখে বিরক্তির ছাপ স্পষ্ট হয়ে ওঠে। এতদিন আরামে ছিলাম, শুরু হলো আবার গাজালা খাটনি। সজল সত্যি অবাক হলো, ভাই জেলখানায় মানুষ আরামে থাকে নাকি? নুরুর সঙ্গে সঙ্গে ধমক দেয়, জানিস না ভাই জেলখানায় আরাম করতেই যায়। সম্রাট হেঁটে উঠল। নুরুর গালে আস্তে করে একটা থাপ্পড় মেরে আদর কণ্ঠে বলল, লাইক ইউ খোকা। নুরু বিড়বিড় করে বলল, সঠিক বললেও মাই,
ভুল বলল মার। গালটা এতদিন শান্তিতে আছিল। সম্রাট গা দুলিয়ে হাঁটতে থাকে তার সবচেয়ে আপনজনের দিকে। দুহাত দিয়ে জড়িয়ে ধরে শব্দ করে চুমু খায়। মুন্নি আমার, কি খবর তোর? পেট্রোল ডিজেল ঠিক মতো খাওয়াইছে? গোসল করেছে নিয়মিত? চারপাশের মানুষ থমকে তাকিয়ে থাকে। হয়তো এই প্রথম তারা কোনো মানুষকে ট্রাকের সাথে এমন ভালোবাসা দেখতে পাচ্ছে। কেউ চোখ বড় বড় করে তাকায়, কেউ ফিসফিস করে হাসে, কেউ মনে মনে পাগল বলে দাগিয়ে দেয়। সম্রাট ট্রাকের দরজা খুলে উঠে বসে। তার পিছু পিছু নুরু আর সজল উঠে পড়ে। ইঞ্জিন চালু হতে সে স্লোগান দেয়, মুন্নি বদনাম হুই ডার্লিং তেরে লিয়ে। গানের তালে তালে নিজেও গাইতে গাইতে সম্রাট ট্রাক চালিয়ে যায় নিজের গন্তব্যে। ট্রাক থামে পাড়ার চিরচেনা জায়গায় মনসুর আলীর চায়ের দোকানে। এখানকার চা সম্রাটের অভ্যাস, নেশা নিয়মিত। নামতে নামতে গলা চড়িয়ে ডাকে, মনসুর ভাই, এক কাপ চা প্লিজ। মনসুর হাসি মুখে তাকায়, ভাই, এইবার শ্বশুরবাড়ি বেশি থাকা হয়ে গেল না? সম্রাট গামছাটা গলায় ঝুলিয়ে এগিয়ে আসে। এত আরাম, এত খাতির যত্ন, এসব থেকে কি আসতে মন চায়? মনসুর হেসে ওঠে। সে জানে সম্রাট জেলে বড়জোর 1-2 রাত থেকেছে। ফিরে এসে বলে, বাসায় ঘুম ধরে না, তাই জেলে গিয়ে ঘুমিয়ে আসলাম। সম্রাট উদ্ভ্রান্ত কথায় হাসে সবাই। আজ প্রথম সে রেকর্ড ভেঙেছে। এলাকার কুখ্যাত গাচ্চোর পরিচিত কাঠের ব্যবসায়ী স্ত্রীর সম্রাট। বেঞ্চে বসতেই 1 কাপ চা আর একটা সিগারেট এগিয়ে দিল মনসুর। সম্রাট লাইটার জ্বালিয়ে সিগারেট ধরে। একবার ধোঁয়া উড়িয়ে দেয়, আর একবার শব্দ করে চায়ের কাপে চুমুক দেয় নিজের বানানো এক ভঙ্গিতে, ব্যক্তিগত ভঙ্গিতে। নুরু আর সজল এসে বসে। তাদের জন্য চা নিয়ে আসে। গল্পের মাঝে দোকানে আসে শাপলা, শাড়ি পরা, আঁচল টেনে ঘোমটা দেওয়া, কোলে 2 বছরের ছেলে। মনসুর ভাই, 1 প্যাকেট লবণ আর একটা রুটি দেন তো। সম্রাট ধোয়া ছাড়তে ছাড়তে হাস্যজ্জ্বল কণ্ঠে বলে, চাচি আম্মা আমারে ভুইলে গেলেন নাকি? আমি তো পাশেই বসে আছি। শাপলার চোখে রাগ ঝেলে ক্ষিপ্ত কণ্ঠে বলে উঠল, সম্রাট, তুই আমারে চাচি আম্মা ডাকিস কেন? আমি চাচি হলে তুই কে? একসাথে প্রাইমারি আর স্কুল পড়েছি। আমি চাচি হয়ে গেছি আর তুই জোয়ান আছিস? সম্রাট বুক ফুলিয়ে গর্বের সাথে বলে, অফকোর্স আই এম এ ইয়ং ম্যান। যা ভাগ। সম্রাট গা দুলিয়ে হেসে ওঠে। কেন রে? দেখলে আফসোস হয় নাকি হিংসে হয়ে? কইলাম আমারে বিয়ে কর, করলি না। করলি সালিমের বুইড়া বেটা কামাইল্লা রে, তাও লাইন মারে। ছ্যা, তোর রুচি এত খারাপ, তবুও ভালো এতদিনে সুদর্শন যুবক চিনলি, এখন আফসোস কর। শাপলা লবণ আর রুটি হাতে নিয়ে বকতে বকতে চলে যায়। তোর বউ দেখিস কেমন ঘাউড়ো হয়, তোর বাথরুমও 2 দিনে সাইজ করে দিব। সম্রাট হাসতে হাসতে বেঞ্চে ঢলে পড়ে, প্লিজ, আমি সাইজ হতে চাই। সে কোথায়? কোথায় আমার সেনরিটা? নুরু আর সজল হাসতে হাসতে একে অপরের গায়ে ঢলে পড়ে। মনসুর হাসতে হাসতে বলে, সম্রাট ভাই, আপনিও পারেন। সম্রাট হঠাৎ নুরুর দিকে তাকায়, থমথম করে বলে, নুরু, আমার বয়স কত? 27 হইব। সম্রাট চিন্তিত কণ্ঠে বলে, এই বয়সে পুরুষ বুড়া হয়ে যায়? মনসুর হেসে রসিকতা করে বলে, এক্কেবারে ভাই উপযুক্ত বিয়ের বয়স এখন। তাহলে আমারও বুড়ো বললে কেন? নুরু সোজা সাপটা বলে, ভাই, আফসোসে। সম্রাট ব্যঙ্গ করে গুনগুনে, আমি জুয়ান একটা মাইয়া বুড়া জামাইয়ের কাছে বাবার বিয়ায় দিছে বিয়া। গান থেমে যায় মাঝপথে। তার চোখে আটকে যায় একটু দূরে দাঁড়িয়ে থাকা কালো বোরখা পরা একটা মেয়ের দিকে। শুধু চোখ দুটো দেখা যাচ্ছে। কালো বোরখার আড়ালে লুকোনো সেই দৃষ্টি যেন অনেকক্ষণ ধরে তাকিয়ে ছিল তার দিকে। সম্রাট তাকিয়ে দেখতে মেয়েটা হঠাৎ চোখ ফিরিয়ে নেয়। সে ক্ষণিকের চমক, সে অনেক কিন্তু ভয়, সবাই সম্রাটের চোখ এড়ায় না। সে মোটা ভুরু দুটো কুঁচকে আসে। ভয়, এই অনুভূতিটা সম্রাটের ভীষণ পছন্দের। মানুষের চোখে ভয় দেখলে তার ভেতরে এক অদ্ভুত তৃপ্তি কাজ করে। ধীর পায়ে মেয়েটি এগিয়ে আসে। হাঁটার ভঙ্গি আর চোখের দৃষ্টি দেখে সম্রাট বুঝে ফেলে মেয়েটা তাকে ভয় পাচ্ছে। আর এই উপলব্ধিটিকেও যেন তাকে আরও আগ্রহী করে তোলে। দোকানের সামনে এসে মেয়েটি নিচু স্বরে বলে, ওরসলাইন পাওয়া যাবে? মনসুর তাকে বলে, হ্যাঁ দাঁড়াও।
কণ্ঠটা অজান্তে সম্রাটের কানে ভালো লাগে। সে ভুরু বাঁকিয়ে মেয়েটির দিকে তাকায়। এই এলাকায় এমন কেউ নেই যাকে সে চেনে না। এলাকার এই মেয়েটিকে সে আগে কখনো দেখেনি। সম্রাট নিজ থেকে কথা জুড়ে দেয়, এটা তার স্বভাব হয়েছে। ভাবি কী খবর? এলাকায় নতুন নাকি? চিনি না কেন? মেয়েটা চমকে ঘুরে থাকে, চোখের ভিতরে কাঁপুনি স্পষ্ট। সেটা দেখে সম্রাট ঠোঁট কামড়ে নিঃশব্দে হাসে। মনসুর পরিস্থিতি সামাল দিতে হেসে বলে, সম্রাট ভাই, এ ভাবি না, বোন কও। ওই যে আগে আমাদের মসজিদে ইমাম ছিল না, মান্নান মণ্ডল, তার মেয়ে। সম্রাট ছুটতে নিল। ও। তারপর আবার একটা মেয়ের দিকে ফিরে বলে, কিছু মনে করি না আপা। আরে ভাবি আর আপা একই কথা। আজ না হোক কাল তো বিয়ে হবে। আগাম ডাক দিলাম। এলাকার সদস্য হিসেবে দায়িত্ব আছে না? আর হুজুরের আমারে সালাম দিয়েন। মেয়েটি শুধু মাথা নাড়ে, তাড়াহুড়ো করে টাকা দিয়ে সেখান থেকে সরে যায়। দেখেই মনে হয় এখান থেকে বেরোতে পারলেই তার যেন মুক্তি। সম্রাট মেয়েটা চলে যাওয়ার দিকে তাকিয়ে বাঁকা হেসে মনসুরকে বলে, টুপ করে হুজুরের এত বড় মেয়ে কেমনে উদয় হইল? কেমন কেরামতি হুজুরের? মনসুর হাসতে হাসতে বলল, কেরামতি তো আছে। মেয়ে খালার কাছে থাকতো। হুজুরের বউ মরছে মেলা বছর আগে। তখন মেয়েটা ছোট ছিল। এখন হুজুর অসুস্থ বিছানায়, তাই খালার বাড়ি থেকে আসছে 20-15 দিন হলো। সম্রাট হেলান দিয়ে বলল, বেশি দিন শ্বশুরবাড়িতে থাকা হয়ে গেছে আমার। এলাকায় মেলা কিছু ঘটে গেছে। আজাইরা হুজুরে শান্তিতে যাননি। সজল আঁতকে উঠল, ভাই এ কেমন দোয়া? মানুষ বলে হায়াত বাড়ুক, ইমান নিয়ে মরুক। সম্রাট সজলের মাথায় গাঁটটা মেরে বলে, মূর্খ, যান যাওয়ার জন্য মানুষের কত কষ্ট হয় জানিস? নুরু সঙ্গে সঙ্গে সায় দেয়, দেখ সম্রাট ভাই কত জ্ঞানী, কত সুন্দর ভাইবে চিন্তে কথা বলে। সম্রাট গম্ভীর স্বরে বলে, তোদের মতো 2 বছরের মেট্রিক পাস করি নাই আমি, ইংরেজিতে মাস্টার্স করেছি। সম্রাট গম্ভীর কণ্ঠে বলে, তোদের মতো 2 বছরে মেট্রিক পাস দিয়ে পাশ করেছি আমি, ইংরেজিতে মাস্টার্স করছি। স্যারের থেকে শুনিস আমার প্রতিভা। নুরু বলল, হ ভাই শুনেছিলাম। স্যার বলেছিল ছাত্র ভালো কিন্তু ছেলে বদমাইশ। সম্রাট নুরুর গেলে থাপ্পড় মেরে দাঁতে দাঁত পিষে বলল, তো তোরে এত সত্য কথা বলতে বলছি আমি? নুরু গালে হাত দিয়ে মুখ ছোট করে সম্রাটের দিকে তাকায়। ঢিলে ঢালা ছাই রঙের শার্টের বুক পকেটে ফোন রেখে উঠতে সম্রাটের মুখে বিরক্ত দেখা গেল। চোখ মুখ ছিটকে বলে উঠল, চালু করলাম আর শো হলো পেপা, শান্তি রইল না। আমার জন্য জেলেই আরাম। সম্রাট ফোন বের করে কানে ধরে বেশ লম্বা সুর টেনে দিয়ে বলল, আসসালামু আলাইকুম ব্রো, হাল চাল কিয়া হে? বিশাল ঝাড়ি দিয়ে বলল, ভণ্ডামি বাদ দে, বের হয়ে কোথায় গেছিস আবার? আমি মিটিং শেষ করলাম। সজল তোকে বলেনি সোজা তোর বাড়িতে আসতে? শালা কই? আরে চিল, আমি আমার বাড়ির আশেপাশে মনসুর ভাইয়ের চায়ের দোকানে খাই। সম্রাট উঠে দাঁড়ালো, বেশ খানিক দূরে গিয়ে ফিসফিসে বলে উঠল, কোনো সমস্যা হচ্ছে মিটিংয়ে? এসেছি এসে বলছি আমি রাস্তায়, ফিরতে 5 মিনিট লাগবে, তুই সোজা বাড়িতে যা। আচ্ছা। বিশাল আর সম্রাট একসাথে প্রাইমারি থেকে ভার্সিটিতে একসাথে পড়াশোনা করে, এখন একসাথে ব্যবসা করে, দুজনে ঘনিষ্ঠ বন্ধু। বিশাল সম্রাটের ঘরের সোফায় বসে আছে। সম্রাট গোসল করে বেরিয়ে আসলো। পরনে সাদা রঙের টাওয়াল জড়ানো, গামছা দিয়ে চুল মুছতে মুছতে বিশাল পাশের সোফাটায় বসতে বসতে বলল, বল কি ঝামেলা করলো রেজা? বিশাল সোফায় গা এলিয়ে দিতে দিতে শান্ত কণ্ঠে বলল, গদ্দার বুঝলি, নতুন ধান্দায় নামছে কায়েস, তার সাথে খাতির জমেছে। ওই প্রকারে সরাতে হবে নাকি বল? গদ্দারি করা মানুষ আমার পছন্দ না। শালারে মেয়র বানালাম আমরা, ধান্দাবাজি কার সাথে করতে আসে? জানের মায়া নেই নাকি? না, এখন খুন খারাপিতে যাওয়া যাবে না। সবাই জানে তার সাথে আমার মন মালিন্য চলছে। এই সুযোগে রেজা কায়েস ছক্কা মারবে। আবার এইবার থানায় যে এসপি এসছে সে ঘুষ খায় না, ভীষণ সৎ। নয়তো তোকে এক রাতের বেশি জেলখানায় রাখি আমি। সম্রাট উচ্চস্বরে হেসে উঠল, হাসতে হাসতে বলল, সৎ? সৎ খুব ভালো কথা। সম্রাট ফের শান্ত গলা বলল, সৎ মানুষ আমার চোখের সামনে কেন? ট্রান্সফার করা। রাতে আমার কাজে ঝামেলা করলে ফুরুত। এমনিতে 1 মাসের ধান্দায় পানি ঢালছে। নুরু শালা বদমাইশ, আমার সাথে আর কিছু শিখলো না। শালা গর্দভ একটা। কয়েকদিন একটু সাবধানে চল, বাকিটা আমি দেখছি। তোরে একটা আইডিয়া দেই, শোন। বল। রেজার পাখনা ছেটে দে, ওর বিপরীতে যেন কে? সম্রাট একটু ভেবে বলল, শরীফ মনে পড়ছে, কয়েকদিন ধরে আমার সাথে তেল মারার চেষ্টা করছে।
ও শালা গর্দার জানি। আমি কায়েসের পরিণতি দেখলে ভয়ে ঢুকে যাব। ভয় থাকলে যথেষ্ট, প্রেম ভালোবাসার দরকার আছে নাকি? বিশাল আর সম্রাট একে অপরের দিকে তাকিয়ে উচ্চস্বরে হেসে উঠল। সম্রাট প্রশস্ত কাঁধে হাত রেখে বলল, মস্তিষ্ক সব সময় চলে তাই না? সম্রাট রহস্যময় বাঁকা হাসলো শুধু। বিশাল ফের বলল, যা, অর্ধনগ্ন না থেকে কাপড় পরে নে। তুই তো আরেক গদ্দার, দেখা দেখি করে তারপর সতর্ক করিস। বিশাল হাসতে হাসতে বেশ জোরে জোরে শব্দ করে থাপ্পড় দিয়ে বসলো সম্রাটের পিঠে। সম্রাট উঠে দাঁড়িয়ে ডাকছিল, মে ডার্লিং, আলমারির সব কাপড়গুলোকে ধৌত। একজন বয়স্ক মহিলা ঘরে ঢুকে তেড়ে এলো সম্রাটের দিকে। সম্রাট এক লাফে উঠে দাঁড়ালো বিছানায়। বয়স্ক মহিলা উচ্চস্বরে ধমকে উঠল, নাম ছাড়া, হতচ্ছাড়া, তোর বাদরামো ছাড়ে। তুই 2 দিন পর পর শ্বশুরবাড়ি থেকে পড়ে থাকবা আর আমি তোমার কাপড় ধুয়ে দেবো, তাই না? অভিমান করে না লক্ষ্মীটি, চলে এসেছি। যতদিন না ক্লান্ত হব ততদিন শ্বশুরবাড়িতে ঘুমাতে যাব না। মরা কাঠের উপর দাঁড়িয়ে বললাম। বিশাল নিঃশব্দে মুচকি এসে উঠে দাঁড়ালো তার। তোমার বাদর নাতিকে বেঁধে রাখো দাদি, একটা বিয়ে দিয়ে দাও, তাহলে শ্বশুরবাড়ি যেতে চাইবে না। খুঁজে দাও তো একটা, এই বাদর ছ্যামড়ারে কোন বাপ তার মাইয়া দিবে? সম্রাট বিড়বিড় করে আওড়াচ্ছে, হ্যাঁ, মারাত্মক অপমান। বিশালের চোখে মুখে দুষ্টুমি আসে। সম্রাটের দিকে ঘাড় ঘুরে তাকে বলল, আমিও তাই ভাবি। সম্রাট বালির ছুরি মারল বিশালের দিকে। বিশাল দক্ষ হাতে ক্যাচ করে সোফার উপর রেখে দিতে দিতে বলল, আমি আসছি, সন্ধ্যায় আসবো, জুসের ব্যবস্থা করি। বহুদিন ব্যান্ড পার্টি হয় না, রেজাকে আনিস, একটু নাচাবো। বিশাল হাসতে হাসতে বেরিয়ে গেল। বিশাল নিজের ঘরে প্রবেশ করতে করতে জোরে ডাক ছাড়ল, জয়া, জয়া। এক ডাকে সারা, আসছি। বিশাল টি শার্ট পা বাড়ালো ওয়াশরুমে। ওয়াশরুম থেকে বেরিয়ে নজর পড়ল জয়া মাথা নত করে বসে রয়েছে বিছানায়। বিশাল বিছানার পাশে বসে ঘাড় দুদিকে নাড়ালো। ব্যথায় খানিকটা চোখ মুখ কুঁচকে এলো তার। বিছানায় ধূপ করে গা এলিয়ে উল্টো ফিরে শুয়ে পড়তে পড়তে বলল, ঘাড়টা টিপে দে তো জয়া, ব্যথা করছে অনেক। জয়া এগিয়ে গিয়ে চুপচাপ ঘাড় আলতোভাবে টিপে দিতে লাগলো। আরামে চোখ বুজে এলো বিশালের। পরক্ষণে তার মস্তিষ্কে কড়া নাড়ল, জয়া তার সাথে কথা বলেনি, এমনটা তো কখনো হয়নি। তড়িৎ গতিতে ফিরে তাকালো। অন্য মনস্ক থাকায় বেশ চমকে উঠল জয়া। বিশাল জয়ার দিকে ভুরু কুচকে তাকিয়ে থমথম কণ্ঠে বলে, কি হয়েছে? জয়া বেশ ঘাবড়ে গিয়ে না সুযোগ মাথা নাড়ল। বিশাল বিরক্তি টেনে বলল, একই প্রশ্ন দুবার করতে পছন্দ করি না আমি, জানিস? আর মিথ্যে জবাব আমার পছন্দ না। জানিস তো তুই, কি হয়েছে বল? জয়া কেঁপে উঠল, কম্পিত কণ্ঠে বলল, কিছু না, মানে ও একটু কাজে ব্যস্ত ছিলাম আর কি। বিশাল ভুরু যুগল আরও কুঁচকে এলো। কিসের তোর কাজ তোর? তোকে বলিনি আমি ব্যথিত কারো কথা শুনবি না? আপনার কাজই করছিলাম। কি কাজ? কাল আপনার জন্য মেয়ে দেখতে যাবে, আপনাকে বলে দিতে বলেছে যেন আপনি সকালে একটু সময় করে রাখেন। বিশাল এখন বুঝতে পারল জয়ার মন খারাপের কারণ। উঠে বসলো, স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল জয়ার মুখের দিকে। মাথা নত করে রেখেছে মেয়েটা। ফর্সা গাল লাল হয়ে গেছে, নাকের ডগায় লাল রঙের আভা দেখা দিচ্ছে। বিশালের মতো মানুষের প্রথম বুক কাঁপিয়েছিল মেয়েটার দিকে তাকিয়ে থাকতে। গলা শুকিয়ে এসেছিল তার। পরপর কয়েকটা শুকনো ঢোক গিলল। মেয়েটার মাথায় হাত রেখে সান্ত্বনা দিবে নাকি শক্ত করে বুকে জড়িয়ে নেবে? যে মানুষটা সকলের প্রশ্নের সম্মুখীন দাঁড় করায়, আর স্বয়ং সে জটিল প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়ে অস্থির হয়ে উঠল যেন মুহূর্ত। এক সত্তা বলছে সান্ত্বনা দে মেয়েটাকে, মেয়েটা ভীষণ কষ্ট পাচ্ছে দেখছিস না, এত নিকৃষ্ট কেন তুই? অন্য সত্তা বলছে শক্ত করে বুকে জড়িয়ে নে, মেয়েটা তোর বুকের যন্ত্রণা নিরাময় ওষুধ। তুই এত নিকৃষ্ট, তোর তো ভালো মন্দ বিচার নেই। বুকে শক্ত করে আগলে নে, দেখ তোর বুকটা ঝড় থেমে যাবে। রাত তখন 11টা। ছাদে খোলা আকাশের নিচে বসে রয়েছে সম্রাট আর বিশাল। আশেপাশে নিস্তব্ধতা তখন। বিশাল একটু বেশি খেয়ে ফেলেছে, মাথাটা ধরে গেছে। সম্রাট বোতল মুখে দিয়ে এক ঢোক গিলে বলল, কি হয়েছে তোর? তুই আবার তোর প্রাণপ্রিয় তোমার ভয়ে বেশি গিলছিস না? আজ খাইলি যে? বিশাল চোখ ছলছল করে উঠল, কিন্তু চোখের অশ্রু গড়িয়ে পড়ছে না, যেন জোর করে আটকে রাখতে চেয়েছে অতি দক্ষতার সাথে। সে ঢেকুর তুলে বলল, তাকে দূরে ঠেলে দিতে পারি না, বুকে বুকে যন্ত্রণা বাড়ে তাই। তাকে ছুঁয়ে দেখার সাহস হয় না, তার খারাপ মেনে নিতে পারি না তাই। আমি ভালো না, কিন্তু ওর কাছে কেন খারাপ হতে পারি না? ওর দুই একটা কলঙ্কের দাগ থাকলে কি হতো? তোর মধ্যে একটু ভালো মানুষ আছে হয়তো,
পরিপূর্ণ খারাপ হওয়ার দরকার সম্রাট? কিভাবে হই বলতো? ২ খেপ খেয়ে বাড়ি গিয়ে লম্বা একটা ঘুম দে। সকালে মাথা ক্লিয়ার। এরপর ভাব কী করবি। তোর তো অনেক মস্তিষ্ক চলে, বুদ্ধি দে। দূর বাল! তোর মতো আশিকি সিস্টেম নাই আমার। এইসবে সময় নষ্ট করি না আমি। তার থেকে ইম্পর্টেন্ট বিষয়, আমি সম্রাট কোনো দুর্বল জিনিস রাখতে চাই না। মেয়েদের তো আরও না। জীবন আউলে ঝাউলে। ঠিক। আজ থেকে মাইয়া মানুষবাদ, বয়কট লেডিস। জয়া বিশালের অপেক্ষারত থাকতে থাকতে বিশাল ঘরে সোফায় ঘুমিয়ে পড়ছে। বিশাল রাত 10টার আগে বাড়ি ফিরে। দেরি না করে সে বিশাল বাড়ি ফিরল রাত 1টার দিকে। চেহারায় উষ্ণ ভাব। সে জানে জয়া তার অপেক্ষায় থাকবে। তাই একজনকে কে ভয় পায় সে। বেশ কয়েকটা চকলেট খেয়ে গায়ে সুগন্ধি মেখে এসেছে মেয়েটার ভয়ে। কিন্তু মাথায় এখনো ভারী। ঠিকভাবে হাঁটতে কষ্ট হচ্ছে সে জানে। বিশাল ঘরে প্রবেশ করতে নজরে পড়ল সোফায় ঘুমিয়ে থাকা তার মনের রাজধানীর উপর। সে এগিয়ে গেল। পরনে কালো রঙের থ্রি-পিস, ওড়না দিয়ে ভালোভাবে শরীর ঢেকেছে। বিশাল জয়ার মাথার কাছে মেঝেতে বসল। মেয়েটার গভীর ঘুমে গাঢ় নিঃশ্বাস নিতে পেল সে। এই মেয়ে বেধি, আবার এই মেয়ে নিরাময়। নিজের স্বাভাবিক বুকের কম্পন বাইরে থেকে শুনছে সে। বিশাল স্থির দৃষ্টিতে তাকিয়ে বলল, আমার মতো খারাপ মানুষকে এত কেন বিশ্বাস করিস তুই? এত খারাপ কিছু যদি করে ফেলি, কলঙ্কিত করি তোকে? আমার মতো খারাপ মানুষকে বিশ্বাস করার দায়ে শাস্তি দেই? আমার দুর্বলতা হওয়ার শাস্তি দেই তোকে? শাস্তি প্রাপ্য তোর। একটু শাস্তি প্রাপ্য। একটু কলঙ্কিত করি, একটু ছুঁয়ে দেই তোকে। বাবা যখন শয্যাশয়ী তখন তার বাবার ঘনিষ্ঠ বন্ধুর সাথে মাকে পরকীয়ায় মেতে থাকতে নিজ চোখে দেখেছিল ছোট্ট বিশাল। অতীতের সেই ভয়ঙ্কর কালো অধ্যায় চোখের সামনে ভেসে উঠতে ছিটকে সরে এলো কে। চোখ জোড়া যেন এক টুকরো রক্তের কুণ্ডলী। ধূপ করে গা ছেড়ে মেঝেতে বসে পড়ল সে। চারিদিকে নিস্তব্ধতা। ঘরে শুধু সিলিং ফ্যানের বিরক্তিকর শোঁ আওয়াজ। তার অসহায় চোখ জোড়া আবারও দেখতে লাগলো তার ঘুমন্ত রাজরানীকে। কি নিষ্পাপ চেহারা! আর শুধু কলঙ্কের ছোঁয়া দিল যে সে। সাক্ষী শুধু নিস্তব্ধ সময়টুকু। তার অসহায় চোখ জোড়া বলে উঠল, ভালোবাসিস? কতক্ষণে ভালোবাসিস আমাকে? যতক্ষণে ভালোবাসলে বুকের সমস্ত যন্ত্রণা আপন করে না যায় সে পরিমাণ? যতক্ষণই ভালোবেসে দহনে পুড়লে ঝলসে যাওয়া ভাগ্য বলে মেনে নেওয়া যায়? নিজেকে নিঃশেষ করে দেওয়ার খেলায় নিঃশর্তভাবে সঁপে দেওয়া যায় ঠিক ততখানি। বিশাল অনুভব করলো বহু বছর পর তার চোখ বেয়ে তরল গড়িয়ে পড়ছে। লোকে তাকে অশ্রু বলে। বিশাল হতবাক হয়ে ডান হাত তুলে আঙ্গুল দিয়ে স্পর্শ করলো সেই তরল। বহু বছর পর নিজের চোখের অশ্রুর ছোঁয়া পেল সে। মানুষরা কাঁদে, কিন্তু সে তো মানুষরূপী এক অমানুষ। তাহলে এখন কি মনুষ্যত্ব বেঁচে আছে তার মাঝে? আঙুলগুলো লেগে থাকা অশ্রুগুলোর দিকে ঠোঁট প্রসারিত নিঃশব্দে হাসল সে। দু হাঁটু ভাঁজ করে আরামে করে বসলো। আবার চোখ রাখলো জয়ার দিকে। নীরবতায় গভীর মনোযোগ হয়ে বলল, আজ তোকে একটা গল্প শুনি। প্রামাণিক বংশের সেজ ছেলে, মৃত আর প্রামাণিকের একমাত্র পুত্র বিশাল প্রামাণিকের গল্প। জানিস আমি শেষ কবে কেঁদেছিলাম? কেঁদেছিলাম যখন আমার বয়স সবে 10-এ পা রাখলো। আমার বাবার মৃত্যুর 1 বছরের মাথায় আমার মা বিয়ে করে চলে গেল, আমাকে ছেড়ে রেখে গেল এই অন্ধকার জগতে। মার শাড়ির আঁচল ধরে খুব কেঁদেছিলাম নতুন বাবাকে দেখে। গলা ফাটা আত্মচিৎকার করে বলেছিলাম, ওমা যেও না, আমি এতিম মা। তুমি চলে গেলে আমার কেউ থাকবে না। মা আমার বাবার জন্য এখনো মন কাঁদে। মা তুমি তো জানো আমি একা ঘুমাতে পারি না। তুমি গেলে কে থাকবে আমার সাথে? কে মাথায় হাত বুলে দিবে? কে মাছের কাঁটা বেছে দিবে? কে আমার কাপড় গুছিয়ে দিবে? আমি তো কিচ্ছু পারি না। মা থেকে যাও। আমার নিষ্ঠুর মা কাঁদলো, আমার চোখের পানি মুছে দিল, আমাকে সান্ত্বনা দিয়ে বলল, আমি নাকি এই বাড়ির ছেলে, প্রামাণিক বাড়ির ছেলে। এ বাড়ির রক্ত তাদের অধিকার। আমি ছটফট করতে করতে অস্থির হয়ে আমার মায়ের বুকে ঢুকে যেতে চাইলাম। শক্ত করে জড়িয়ে ধরে কাঙালের মতো বললাম, তাহলে মা তুমি থেকে যাও। আমার মা থাকলো না, চলে গেল সে। আমি কাঁদতে কাঁদতে এই মেঝেতে গড়াগড়ি খাচ্ছিলাম। আমার মা আমার গলা ফাটা আত্মচিৎকার শুনে ঘুরে তাকালো, শাড়ির আঁচল দিয়ে চোখ মুছল, কিন্তু ফিরে এলো না। অবুঝ আমি পাগলের মতো ছটফট করে মার স্নেহের জন্য। এক সময় দেখি চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে না। ভেবেছিলাম অশ্রু ফুরিয়ে গেছে। বহু বছর পর আজ ভুল প্রমাণিত হলো জানিস।
আগে মার উপর খুব অভিমান হতো, ঘৃণা হতো। সবসময় বলতো, মা তুমি আমার কলিজা ছিঁড়ে খেতে, আমার রক্ত শুষে নিতে, আমার দেহের সমস্ত হাড় ভেঙে চুরমার করে কেড়ে নিতে, এই দৃষ্টি শক্তি কেড়ে নিতে, না হয় আমার কণ্ঠনালী ছিঁড়ে নিতে, আমার মস্তিষ্ক দেহ থেকে আলাদা করে নিতে, তবুও না হয় থেকে যেতে তোমার এতিম ছেলের কাছে। তুমি যাওয়ার পর আমি ভীষণ অসহায়, ঠিক যেন রাতের অন্ধকারে শূন্য আকাশের একটা চাঁদ, যার সৌন্দর্য নিয়ে কবিতা রচনা করা হয়, কিন্তু সারা রাত জেগে তার সঙ্গ দেয় কজন। আমার ক্ষেত্রেও তাই। আফসোস করে ভালো মন্দ সকল প্রয়োজন মেটাই, কিন্তু পাশে ফের নিঃশব্দে হাসলো। আজ যেন তার 28 বছরের জীবনের ছক কষেছে সে, আনমনে জীবনের ছন্দ মেলালো সে। আমি নিতান্তই তখন দুর্বল, অবহেলায় ধরে পড়ে যাওয়া এক ডায়েরির মতো। বড় বাবা আড়ষ্ট, প্রামাণিক বাড়ির বংশের প্রবাহমান রক্ত চলেছে শরীর জুড়ে, তবু এক চরিত্রহীন মার জন্য কান্না। আমি অবাক হলাম, মারাও চরিত্রহীন হয় বুঝি? আমি তো মাদের দেখি সংগ্রামী, কখনো বিদ্রোহী, ত্যাগী, কখনো কোমল, তাই অতি যত্নে সুমধুর ডাকা হয় মা। কিন্তু আমার মা হলো কেন? বিশাল বড় বড় এক শ্বাস ছাড়ল, ফের মৃদু সেরে হেসে বলল, তোর মা ভীষণ ভালো। সে মায়েরা যেমন সংগ্রামী, ত্যাগী আর যত্নময়, ঠিক সেরকম আমাকে যত্ন করতে অনেক। তুই তখন কোলের শিশু, সেই শুভতে কোলে নিতাম তোকে। ভীষণ মিষ্টি ছিলি তুই, তোর সেই খিলখিলি হেসে ওঠা ভালো লাগতো আমার। আমার কোলে এলে যেন তোর সেই হাসি আরও বেশি ফুটতো। বড় হলি তুই, আবদার করা শিখলি, প্রাণিক মানিক বংশের ছেলের কাছে আবদার, তাও কাজের মহিলার মেয়ে, কি ভয়ঙ্কর কথা। তোর মা ভয়ে বারণ করতো, তুই বলেছিলি বিশাল ভাই ভালো, আমাকে আদর করে। তোর সেই অস্পষ্ট কথা। বিশাল ফের মৃদু হাসল, পরক্ষণে চোখ মুখ শক্ত হয়ে গেল তার। কালো অন্ধকারে মেঘে ঢাকা পড়ল মুখখানা, হাতের মুঠ শক্ত হয়ে গেল, কঠিন চেহারা ধারণ করে নিল 28 বছরের যুবক। সে হিংস্র চোখজোড়া নিয়ে তাকিয়ে রইল জয়ের পানে। ভেঙে পড়তে পড়তে একসময় আমি নিঃশেষ হয়ে গিয়েছিলাম, আর সেই নিঃশ্বাসতার ভস্ম থেকে আগুনে কুণ্ডলী জন্ম হয়ে নিয়েছে আমার দ্বিতীয় সত্তা। যখন শোকে কাতর, তখন সময় নিয়ে জানিয়ে দিয়েছিলাম ভেঙে পড়া মানুষের জন্য এই মাটিতে কোনো জায়গা নেই। তাই আমি শক্ত হলাম, শিখে নিলাম মাছের কাঁটা চিবিয়ে খেতে, গলায় বিঁধে গেলে দাঁতে দাঁত চেপে গিলে ফেলতে। তবুও কারো কাছে বায়না করিনি, বদলে শিখে গিয়েছি ছিনিয়ে নিতে যেখানে বায়না প্রয়োজন পড়ে না। আমি হয়ে উঠছি প্রাইমারি বংশের উপযুক্ত উত্তরাধিকারী। কালো অন্ধকার জগতের রাজা আমি। কালো ধান্দা, চাঁদাবাজি, ধ্বংস, এইসব দিয়ে আঁকা আমার সৃষ্টির নীল নকশা, যেখানে আলো ঢোকার কোনো পথ নেই। বিশাল চোখ ফিরিয়ে বড় বড় শ্বাস ছাড়লো আবারও, জিভা দিয়ে শুষ্ক ঠোঁটজোড়া ভিজিয়ে ফের তাকালো জয়ার মুখপানে। এবার চোখে হিংস্রতা নেই, কেবল কাতরতা ও অসত্য। এই অন্ধকার জগতে জন্ম নেওয়া জয়া, এখানে আলো টিকে থাকে না, পুড়ে যায়। আর তুই সেই আলো নিয়েছিস, আমার সামনে এসে দাঁড়িয়েছিস। জানিস কি কেন তোকে দূরে রাখতে চাই? কারণ প্রামাণিক বংশের নারীদের ভাগ্য আমি নিজের চোখে গড়ে উঠতে দেখেছি রক্ত, নিঃশ্বাস আর নীরবতার বিনিময়ে। আমার জীবনে যারা এসেছিল সবাই একসময় হারিয়ে গেছে, তুইও হারাবি। এই অন্ধকারে তো কাউকে আঁকড়ে ধরে রাখে না, শুধু গ্রাস করে। তাই বলি চলে যা, এত দূরে চলে যা যেখানে আমার দৃষ্টির বিষ আর পৌঁছাতে পারে না। আমি ভুল করছি তোকে কাছাকাছি আসতে দিয়ে। তোর সামনে দাঁড়িয়ে আমি আর নিজের পশুত্ব প্রকাশ করতে পারি না। যে হিংস্রতা দিয়ে আমি জগৎ শাসন করি, তোর চোখের সামনে এসে নীরব হয়ে যাই। যেদিন যখন তোর মায়ের নিথর শরীর কাঁধে তুলে নিয়ে চলেছিলাম, তোর চোখের জল আমার পথ রোধ করছিল। বিস্ময়কর তাই না? যার হৃদয় কখনো কাঁপেনি সে থমকে গিয়েছিল কিছু ফোঁটা অশ্রুতে। অন্যের কান্না আমাকে স্পর্শ করে না, কিন্তু তোর কান্না যেন ভিতরের সমস্ত অন্ধকারে আগুন ধুয়ে দেয়। ভেবেছিলাম তোর কমলতা আমাকে বিভ্রান্ত করেছে। আজ বুঝি তুই শুধু পাশে দাঁড়াসনি, তুই ধীরে ধীরে আমার ভেতরে বসতি গড়ে তুলেছিস। জয় আনমোড়া দিয়ে হকচকে উঠে দাঁড়ায়, কাঁচা ঘুম ভাঙায় ভেঙে গেল তার। চোখ পিটপিট করে তাকালো, বিশাল তড়িৎ গতিতে ওয়াশরুমের দরজার দিকে পা বাড়ালো।
বিশালকে দেখে দ্রুত গতিতে উঠে বসলো জয়া। তার সুমধুর শান্ত মেলি কণ্ঠে বলে উঠল, কখন এলেন আপনি? বিশাল থমথমে কণ্ঠে বলল, মাত্র এলাম। তুই খাবার গরম করে নিয়ে আয়। বিশাল খাওয়ার ইচ্ছে নেই, কিন্তু সে জানে এই মেয়েটি খায়নি। তাকে বশ করার জন্য এত যত্ন করে, তার জন্য অপেক্ষা করে মেয়েটা। তাই অনিচ্ছা সত্ত্বেও খাবারের হুকুম করতে হলো তার। এই মেয়েটার কাছে তার যত বাধ্যবাধকতা। হৃদয়ের গোপনে কথা যদি মানুষ কোনো উপায়ে পড়তে পারত, তাহলে বিশালের মতো শক্ত আর কঠোর পুরুষকে গ্রাস করতে এই নারীকে শ্রেষ্ঠ হাতিয়ার হিসেবে ব্যবহার করত। স্নেহের থেকে রাজধানীর যাত্রা দীর্ঘ বছর ছিল, তাই শিকড়টা শক্তভাবে গেড়ে গেছে। যেন উবড়ে ফেলার সাহস নেই, আবার নিজের বলে দাবি করার ক্ষমতা নেই। এই একটা ব্যথাই যেন বিশালের পুরো মস্তিষ্ক অচল করে দেয়। ঘড়িতে তখন ভোর ৩টে। অর্ধমাতাল হয়ে বাড়ি ফিরছে রায়ান প্রামাণিক। এটা কিছু নেই, মাঝে মাঝে নেশায় বুঁদ হয়ে হয়ে বাড়ি ফিরে। শরীরে অর্ধেকাংশ পচন ধরছে এই বিষাক্ত তরল অতিরিক্ত সেবনে। নিজের ঘরে প্রবেশ করতে পারলেই নজরে পড়ল বিছানায় শুয়ে থাকা তার সহধর্মিণীর ওপর। ৩ মাস পর তার ঘরে এলো তার সহধর্মিণী শোভা। তার সাথে মনমানিনী করে বাবার বাড়ি চলে গিয়েছিল সে। এতদিন পর শোভাকে দেখে ভুরু কুঁচকে এলো তার। ঘরের হালকা ডিম আলোয় জ্বলছে। শোভা ঘুমায়নি, তার পাশে ঘুমিয়েছে তাদের ২ বছরের একমাত্র পুত্র ইয়াসিফ। স্বামীর উপস্থিতি টের পেয়ে উঠে বসল শোভা। চোখের পাপড়িগুলো এখনো ভেজা। মেয়েটা ভীষণ মায়াবী, তেমনি শান্ত স্বভাবের। রায়ান থমথমে কণ্ঠে বলল, কিরে, আসলি কেন? ফুটানি শেষ? বাপ ভাত দিল না আর? শোভা শক্ত করে নিল চোখ মুখ। বহুদিন পর স্ত্রীকে দেখলে স্বামীর ভালোবাসে ঠাঁই দেয় বুকে। মিষ্টি কথা আর সযত্নে হাত বুলায় মাথায়। আর তার স্বামী নিজের ভাগ্যের কথা ভাবতে ভেজা চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল তার। শোভা কাতর কণ্ঠে বলল, এতদিনে আপনার একবারও আমার কথা মনে পড়েনি? একবারও আমাকে দেখতে ইচ্ছে করেনি? আপনার ছেলেকেও দেখতে ইচ্ছে করেনি? এসব ছলচাতুরির কথা বাদ দে। ওই রকম ছেলে আমি আমার 10টা জন্ম দিতে পারি, বুঝলি? আসছে আজাইরে ফ্যাস ফ্যাস করতে। পছন্দ থাকলে থাক, আর না থাকলে বাপের বাড়ি চলে যা। আমি তোকে ধরে আনছি নাকি? সর আমার সামনে থেকে, ঘুমাতে দে। বেশ বিরক্ত নিয়ে বাকিটুকু বলতে বলতে এগিয়ে এলো বিছানায়। ধূপ করে বিছানায় একপাশে গা ছেড়ে শুয়ে পড়ল সে। স্বামীর অবহেলা আর গা থেকে ভেসে আসা বিষাক্ত তরলের বিশ্রী গন্ধে সবার চোখ মুখ কুঁচকে এলো। অসহায় দৃষ্টিতে সে তাকিয়ে রইল তার পাশে উল্টে হয়ে শুয়ে থাকা মানুষটার দিকে। মানুষটাকে আর চিনতে পারে না সে। মাঝে মাঝে নিজেই মনে প্রশ্ন জেগে, এই মানুষটাকে কি একদিন ভালোবেসেছিল? এই মানুষটার জন্য পরিবারকে কষ্ট দিয়ে ঘর ছেড়েছিল? শোভা আজও ভেবে পায় না এই মানুষটা কিভাবে এত নিখুঁত নির্ভুল অভিনয় করতে পারে। অভিনয়ে পারদর্শী বলে কি তার অবুঝ মন না বুঝে ডুবে গিয়েছিল এই মায়ায়? তার ভালোবাসায় আমন মত্ত থাকতে চেয়েছিল। শোবার বয়স কম, চোখের সামনে ভেসে ওঠে সেই দিনগুলো। স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে মানুষটা দূরে দূরে তার পিছু নিত, শুধু এক নজর দেখার জন্য। স্কুল গেটের সামনে দাঁড়িয়েছিল, বলেছিল তার মুখ না দেখলে নাকি সারাদিন ভালো কাটে না। তাই ভার্সিটি ফাঁকি দিয়ে এক নজর দেখার আশায় আসে। অতীতের স্মৃতি ডুবে সবার নিঃশব্দে মুচকি হাসে, অথচ চোখের কোণ বেয়ে তখনও অশ্রু গড়িয়ে পড়ে। মানুষ বুঝি এত পরিবর্তন হয়? লোকে বলে অতি লোভে নাকি কাল হয়েছে। কি তার অতিরিক্ত লোভ করার সাজাটা? আমজাদ প্রামাণিকের ছোট সুদর্শন পুত্র তাকে ভালোবেসে, এই সত্যটা একসময় স্বপ্নের মতো লেগেছিল তার কাছে। বাবা বারবার নিষেধ করেছিল, কিন্তু সে বিপক্ষে গিয়েছিল মানুষটার জন্য। ফলস্বরূপ সেই বাড়িতে আর ঠাঁই হয়নি। 3 মাসে বাবার মুখে কম কথা শুনতে হয়নি। উপায় না পেয়ে আবার ফিরতে হয়েছে এই ঘরের এই মানুষটার কাছে। মানুষটাকে সে এখনও ভালোবাসে, এখনও ভালোবাসার কাঙ্গাল। কিন্তু যেদিন জানতে পারলো এই মানুষটা অজস্র নারীর সঙ্গে নোংরা খেলায় মেতে উঠছে, সেদিন দম আটকে এসেছিল। তাই সে চলে গিয়েছিল। অথচ ফিরতে হলো কারণ সে নিজেই তো সমস্ত দুয়ার এই মানুষটার জন্য বন্ধ করে দিয়েছিল। শোভার এক সত্তা তাচ্ছিল্য স্বরে বলে উঠল, নিজের দোষে ডুবে গেছো তুমি, আবার ভাগ্যকে দোষ দাও? নদীতে নেমে সাঁতার না শিখে তীরে পৌঁছানোর আশা করো? হঠাৎ রায়ানের আনমোড়া দিয়ে সোজা হয়ে ফিরল। সে এখনো ঘুমায়নি। ঘাড় ঘুরিয়ে ঘুমন্ত ছেলের দিকে তাকালো। সন্তানের মাথায় হাত রেখে গম্ভীর কণ্ঠে বলল, শোন, এরপর বাড়ি গেলে আমার ছেলেকে নিয়ে যাবি না।
শোভা এবার নিঃশব্দে হাসলো। অন্তত নিজের রক্তের পিণ্ডটার প্রতি ভালোবাসা আছে এটুকু সান্ত্বনা। অথচ সেও তো শুনছিল মানুষটা তাকে ভালোবাসে। সেই ভালোবাসার কথাতে তো বিয়ের জন্য মরিয়া হয়ে উঠছিল। সংসার শুরুর দিনগুলো কেটেছিল তার অঢেল ভালোবাসায়। তবে কি কারো নজর লেগেছে, নাকি সবটাই নিখুঁত অভিনয়? শোভার মন অস্থির হয়ে উঠল অসত্যে। অতীতের মানুষটার সেই পাগলামির স্মৃতিগুলো মনে পড়তে আবার লোভ জাগলো। একটু ভালোবাসা পর উন্মাতের মতো কারো মায়ায় বাধা পড়লে মানুষ বোধহয় এত মনেই নির্লজ্জ হয়। নিজের অজান্তে সোফা এগিয়ে গেল, মানুষটার বুকে মাথা রেখে শুয়ে পড়ল। রায়ান বাধা দিল না। এক হাতে শক্ত করে জড়িয়ে ধরল সে। মুখ গুজে দিল পাষণ্ড স্বামীর বুকে। একটু শান্তি খুঁজে চাইল যেন। সহধর্মীর স্পর্শে পুরুষত্ব যেন আচমকা জেগে উঠল। মুহূর্তের মধ্যে সে শোবার উপর ঝাঁপিয়ে পড়ল। শোবার চোখের কোণ বেয়ে অশ্রু টুপ করে বিছানায়। তার স্বামী কি কেবল শরীরের নেশাতে আছে? একবারও কি তার মাথায় হাত রেখে বলতে পারতো না, তোমাকে আমার ভীষণ মনে পড়ছে, তোমার কথা মনে পড়ে, তোমার খারাপ লাগেনি শোভা? দীর্ঘশ্বাস ফেলে শোভা কাতর কণ্ঠে বলল, বহুদিন ধরে আপনার মুখে ভালোবাসি শব্দটা শুনিনি, আজ বলবেন? রায়ান শোবার নরম গালে পরপর দুবার শুষ্ক কালচে ঠোঁট ছুঁয়ে গভীরভাবে বলল, ভালোবাসি। শোভা মুচকে হাসল। সে জানে এই ভালোবাসা শৈলের ঘরে বলা। তবুও শুধু সময়টার সুযোগ নেয়। সে অসহায়। সমস্ত ভালোবাসা নিজের হাতে ত্যাগ করেছে এই মানুষটার ভালোবাসা পাওয়ার আশায়। তাহলে এখন ছাড়বে কেন? তাছাড়া যাওয়ার মতো তো আর কোনো জায়গা নেই তার। দু হাতে রায়ানকে আঁকড়ে ধরে শোভা বলল, আমাদের ছেলে বড় হচ্ছে। শুকনো ঢোক গিলে সে আবার বলল, এভাবে বাড়ি না ফিরলে হয় না? ছেলে বড় হলে কি শিখবে বলুন তো? তার বাবা মাতাল? রায়ান সবার গলার ভাঁজে মুখ তুলে ধীরে ধীরে তার দিকে তাকালো। নেশাক্ত চোখ জোড়ে দেখা গেল বিষাক্তের ছায়া। হুট করে সবার গাল চেপে ধরল সে। ব্যথায় ফর্সা মুখ লাল হয়ে গেল সবার। তবে শরীরের ব্যথা থেকে হৃদয়ের ক্ষতের যন্ত্রণা যে আরো মরণ যন্ত্রণার সামিল। শোভা ছটফট করল না। রায়ান দাঁতে দাঁত পিষে বলল, এত ভাগ্যা কেন তোর? কিসের অভাব তোর এইখানে? এত আরাম-আয়েশে চলিস, তাও তোর ভাল লাগে না? এক এক দিন এক এক রং নিয়ে আসিস। আমার আর আমার বংশের কাজকর্ম নিয়ে দূরে থাক। খাবি দাবি, জামাই সেবা করবি, ব্যাস এতটুকুই। আমার ছেলে নিয়ে ভাবতে হবে না তোর, প্রামাণিক বংশের ছেলে। আমি যেমন রাজত্ব করছি তেমনি আমার ছেলে রাজত্ব করবে। শোভা কথা বলতে ভীষণ কষ্ট হয়েছিল, তবুও মুক্তির জন্য ছটফট করছিল না। মৃত্যু কিংবা এই সমস্ত যন্ত্রণা কোনোটাই যেন তার মাথা ব্যথার কারণে। তবে নরম হৃদয়ে পেরেক ঠেকার মতো আঘাত করতে লাগলো স্বামীর বলা প্রতিটি শব্দ। শোভা অবাক হয়ে স্পষ্ট কণ্ঠে বলল, বাবা হয়ে ছেলেকে পাপের জগতে ডুবাতে চান? নিজেও তো ডুবেছেন, ছেলেটা অন্তত রেহাই দিন, মৃত্যুর ভয় করুন। রায়ান সবার গলা থেকে হাত সরিয়ে নিয়ে মুখ চেপে ধরল। হিংস্র জন্তুর মতো গর্জে উঠল তার কণ্ঠ, চুপ, একদম চুপ, একটা কথাও বলবি না। ভালোবেসে নিজের ঘরে তুলেছি তোকে, নইলে জ্যান্ত পুঁতে ফেলতাম। শোভা হেসে উঠল। মুখ চেপে ধরায় সে হাসি অস্পষ্ট, করুণ। রায়ান হাত সরিয়ে ভুরু কুঁচকে তাকিয়ে রইল তার দিকে। শোভা তার চোখে চোখ রেখে হাস্যোজ্জ্বল কণ্ঠে তাচ্ছিল্য স্বরে বলল, এটাকে ভালোবাসা বলা হয় না, ভালোবাসা নামের পবিত্র শব্দটাকে অপমান করা হয়। রায়ান দাঁতে দাঁত পিষে বলল, ৮-১০টা মেয়ের মতো যদি শুধু এক রাতের জন্য বিছানায় আনতাম তাহলে বুঝতি। প্রামাণিক বাড়ির বউ, রায়ান প্রামাণিকের স্ত্রী এই উপাধি দিয়েছি, তবু তোর পছন্দ হচ্ছে না তো, তাই না? শোভা জবাব দিল অকপটে, নির্লিপ্ত, বিশ্বাস করুন এই পরিচয় আমার গলার কাটার মতো বিঁধে থেকে। নিজের প্রতি ঘৃণা হয় যখন ভাবি আমি আপনাকে ভালোবাসি। রক্ষিত হলে অন্তত পেশার কথা ভেবে নিজেকে সান্ত্বনা দিতে পারতাম। কিন্তু যখন ভাবি আপনাকে ভালোবেসে মা বাবাকে কষ্ট দিয়েছি, তখন আর মানতে পারি না, ভীষণ কষ্ট হয়। এখন যন্ত্রণায় ছটফট করছি। মেয়েটার অসহায় দৃষ্টি রায়ানের হৃদয় স্পর্শ করল না, বরং সে আরও বিরক্ত হয়ে উঠল। এইসব কথা তার গায়ে আগুন ধরে দেয়। আদিক্ষেতা তার সহ্য হয় না। ভয়ঙ্কর ক্রোধী কণ্ঠে ভারী করে বলল, দেখ, আমার অনেক কাজ আছে, তোর এসব ভাক্কা দেখার সময় নেই আমার। এই বাক্যটুকু বলে রায়ান উঠে চলে গেল ওয়াশরুমে। শোভা পাথরের মতো নিথর হয়ে পড়ে রইল বিছানায়। শ্বাস নেওয়ার ছাড়া আর কোনো অস্তিত্ব নেই তার। মস্তিষ্ক জুড়ে একটাই দুশ্চিন্তা ঘুরপাক খাচ্ছে। মা হয়ে সে কখনোই তার ছেলেকে এই অন্ধকার জগতে ডুবতে দেবে না। ইচ্ছে করে পালিয়ে যেতে বহুদূর, কিন্তু যাবে কোথায়? এত বড় পৃথিবীতে তার জন্য কি কোথাও একটু আশ্রয় নেই? নিজেকে ভীষণ অপারগ মনে হয় তার। এসব যেন বদদোয়া সাজা তার।
ভোরের আলো ফুটতে প্রামাণিক বাড়ির কর্মচারীদের আনাগোনা শুরু হয়। বিশাল জায়গা জুড়ে এই বাড়ি আর ব্যবসার পরিধি বিস্তৃত। হাজারের বেশি কর্মচারী তাদের সঙ্গে যুক্ত। শুধু বাড়িতে 50-এর অধিক লাখ কাজ করে। প্রামাণিক বাড়ির বড় কর্তা আমজাদ প্রামাণিক, গুণী ও মান্য ব্যক্তি। এলাকার জটিল সব সিদ্ধান্ত তার হাতে দিয়ে যায়। মেম্বার, চেয়ারম্যান, মেয়র, থানার লোক, সবার যাতায়াত লেগে থাকে। প্রামাণিক বাড়ির মেজ কর্তা আরাফ প্রামাণিক আর মৃত মেজকর্তা আশরাফ প্রামাণিক আর সেজকর্তা মৃত আরাফ প্রামাণিক আর ছোট কর্তা আমান প্রামাণিক। ময়মনসিংহের দূর দূরান্তে ছড়িয়ে পড়ছে মধুপুরের প্রামাণিক বাড়ির নামডাক। বিশাল খুব সকালে বেরিয়েছে। যাওয়ার আগে প্রামাণিক বাড়ির 3 কর্তার বউদের বলে গেছে তারা যেন মেয়ে দেখে আসে, সে পরে যোগ দিবে। বিদেশ থেকে পর্যটক এসেছে, তাদের সঙ্গে থাকতে হবে। এই এলাকায় বিদেশি পর্যটকের আনাগোনা কম, তবে যারা আসে ভীষণ শৌখিন। মধুপুরের আনারস, আদিবাসী জীবন, বাগান, পাহাড়, ঘন জঙ্গল, গ্রাম বাংলার সহজ জীবনযাপন, এইসব কিছু দেখতে তাদের আগমন। খাতির যত্ন ভালো করতে আসে, সুনাম বাড়ে, অর্থ আসে। হোটেল আর রেস্টুরেন্টের দায়িত্ব রায়ান প্রামাণিকের কাঁধে। দীর্ঘদিন পর বউ বাড়ি ফেরায় বিশাল বরণ করায়। আজ সে ঘরেই রয়েছে। বিশাল তার বড় ভাই, চাচাতো ভাই হলেও নিজের ভাইয়ের মতো সম্মান করে। ভাইয়ের কথা মনে হয় সে। প্রামাণিক বাড়িতে ভাইয়ে ভাই এই মিল যেন বংশগত। শোভা বাড়ি ফিরে আসায় গতকাল বহুদিন পর বৃষ্টির মুখে হাসি ফুটেছে। আগে নানা অজুহাতে মানুষটার ঘরে আসতো, তাকে দেখে পাঠাতো, ছোঁয়ার অজুহাত করত। আজ সেই ঘৃণিত স্পর্শ থেকে মুক্ত। আমার সোনা বন্ধুরে, তুমি কোথায় রইলে রে? আয়নার সামনে দাঁড়িয়ে চিরুনি চালাতে চালাতে আপন মনে গান গুনগুন করছিল সম্রাট। সম্রাটের কণ্ঠেও এমন ধাঁচের গান শোনা যায় না। বিছানায় ধারে বসে সম্রাটের অপেক্ষা করে থাকা নুরু তাই বিস্ময়ে চাপতে না পেরে বলে উঠল, ভাই কইতেছি, এই গলা তো আগে শুনিনি, প্রেমে পড়ছেন নাকি? মুহূর্তের মধ্যে থেমে গেল গান। সম্রাটের শ্যামবর্ণ কপালে ভাঁজ পড়ল। হাসি মুখ এক লহমায় গম্ভীর হয়ে উঠল। ঘাড় ঘুরে নূরের দিকে তাকালো, গম্ভীর কণ্ঠে বলল, তুই কীভাবে বুঝলি? মানে প্রেম পড়লে মানুষ এইভাবে সুরে গোসল করে? বাহ, দারুণ অভিজ্ঞতা। রাতে ডোজ এখনও কাটেনি? ভাই আমি তো এসব খাই না। আপনি তো আমাকে দেখলে বলেন হরলিক্স খা, বাংলা শরবত না। সম্রাট চোখ সরু করে তাকালো। অনুমতি দিলে খেতি তুই? নূর বোকার মতো হেসে মাথা চুলকে, ভাই একবার চেখে দেখার ইচ্ছে ছিল আর কি। সম্রাট কঠিন দৃষ্টি পড়তে নূর চোখ থেকে মুখে হাসি মিলিয়ে গেল। শুকনো ঢোক গেলে সে ভয়ে ভয়ে কয়েকবার না সোজা মাথা নাড়ল। না ভাই, আগ্রহ নেই। স্বাদ চাখতাম একটু। আপনি কেন প্রতিদিন খান তাই ভাবতেছিলাম কি। থাপ্পড়ে গাল লাল করে দেব, বেয়াদব কোথাকার। আমার ভালো দিক ফলো কর, কাজ দেখ। এই 1 মাসে আমার ধান্দায় লাল নীল সবুজ সব বাতি জ্বালায় দিচ্ছ। তুই একটা দাড়ি গাজাইছে, তাতে প্রেম গবেষণা শুরু করে দিয়েছিস? কর্কশ শাসনের সুরে নুরু মুখ ফুলে উঠল। অভিমানের সুরে বলল, আপনার কাজ মনে হয় সবের, সেই তো চুরির কাজ। সম্রাট এগিয়ে এসে নুরুর গালে একটা থাপ্পড় বসলো। দাঁতে দাঁতে ছিল, এত সত্য কথা বলতে বলেছি তোকে? নুরু চুপচাপ মুখ ফুলিয়ে তাকিয়ে রইল। সম্রাট আর কিছু না বলে আবার ফিরে গিয়ে আয়নার সামনে দাঁড়ালো। কালো ও ঢিলেঢালা প্যান্ট আর সাদা রঙের সুতি পাঞ্জাবি, হাতে রূপোর ব্রেসলেটটা পরল, নখে লাগালো কয়েক রকমের আংটি। নিজের নেজে ডুবে থাকলো তার অতি কাছের কর্মচারী নুরু আর সজলকে সে কখনো সিগারেট পর্যন্ত ছুঁতে দেয়নি। সম্রাটের ভয়ে তারা এসব থেকে সবসময় কুঁকড়ে থাকে। তার কথা অমান্য করার সাধ্য নেই তাদের। অথচ সম্রাট যে স্নেহ করে না তা নয়, সে স্নেহ ভরে তাদের। সেই স্নেহের ভাষা বিষণ্ণ, আদর নয়, এই শাসনটাই তার ভালোবাসার রূপ। এটা নুরু আর সজল বুঝে। সম্রাটের এক অদ্ভুত শৌখিনতা। এই তো তার শখের ট্রাক ভালোবেসে নাম দিছে মুন্নি। আবার তার শখের একটা ঘোড়াও আছে, তার নাম রেখেছে দুর্জয়। সাদা রঙের ঘোড়া। বিকেল হলে ঘোড়াকে নিয়ে ঘুরতে বেরোয় সে। এলাকার ছোট ছোট বাচ্চারা তার অপেক্ষায় থাকে। সম্রাট তাদের ঘোড়ায় তুলে নিয়ে ঘুরে বেড়ায়। বড় বড় চঞ্চল স্বভাবতার, বয়স 28 হলেও স্বভাব এখনো বাচ্চা সুলভ। সম্রাটের স্পষ্ট জবাব, যতদিন বেঁচে থাকো হেসে জীবন পার করো, দুঃখ কষ্ট তো থাকতেই, তারা তো আর হাসতে বারণ করেনি। সম্রাট মাঝে মাঝে ইচ্ছে করে বাচ্চাদের ভয় দেখানোর জন্য জোরে ঘোড়া দৌড়ায়। বাচ্চারা
চেঁচামেচি করে, কান্না করে। সম্রাট এতে যেন দ্বিগুণ মজা পায়। একবার সম্রাটের এমন কাণ্ডে দুদিন দু বাচ্চা মূত্র বিসর্জন দিয়ে ফেলেছিল। সম্রাট তাদের পানিতে চুবিয়েছে, আবার দুজনের নাম দিয়েছিল মুত্তু আর মূত্র। দু একদিন সম্রাটের ধারে কাছে ভিড়েনি, পরে আবার স্বভাব অনুযায়ী এসেছিল। তার সবচেয়ে প্রিয় শখের হলো একজোড়া ঘুঘু পাখি। মেয়ে পাখিটার নাম মিতালি আর ছেলেটার নাম নীল। ভীষণ পোষা তার পাখি জোড়া। তার কাঁধে চড়ে বেড়াতে স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়ায়। সম্রাট সারাদিন এগুলো নিয়ে ব্যস্ত থাকে। তার দোতলা বাড়ির মাঠে মতো খোলা জায়গা রয়েছে, সেখানে তার কাঠের ব্যবসা খুব ভালোভাবে চলে। তার কর্মচারীগুলো দেখাশোনা করে। তার গুরুত্বপূর্ণ কাজ সবসময় গভীর রাতে, তাই দিনের অর্ধেক বেলা ঘুমিয়ে কাটে তার। সম্রাটের বিশাল বাড়ি, তার কর্মচারী নুরু সজলা, তার দাদি রেহনা বেগম থাকেন। বিশালের জন্য দেখে আসা মেয়ের সকলে বেশ পছন্দ হয়েছে। এবার এসএসসি পরীক্ষা দিল মেয়ে। মেয়ে ভালো পরিবারের। প্রামাণিক বাড়ির গিন্নিরা এ নিয়ে কথা বলছেন আমজাদ বাড়ির বড় কর্তা আমজাদ প্রামাণিকের সাথে। বিশাল বিকালের দিকে বাড়ি ফিরতে আমজাদ প্রামাণিকের কক্ষে ডাক পড়ল। তাই নিজের কক্ষে না গিয়ে সোজা আমজাদ প্রামাণিকের কক্ষে এসেছে তারা। আমজাদ প্রামাণিক বসে হয়েছেন তার খানদানি কাঠের চেয়ারে। বিশাল তার মুখোমুখি কাঠের চেয়ারে বসে আছেন। আমজাদ প্রামাণিক বয়স্ক হলে তার শক্তি আর চেহারা দেখে বয়স ধরা যায় না। আমজাদ প্রামাণিক বিশালের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলেন, তোর চাচিরা বলছে মেয়ে নাকি সুন্দর। তুমি নেই তো কি, অনুমতি ছাড়া পাকাপোক্ত কথা বলে আসতে পাইনি। তুমি না হয় তোমার ছোট আর মেজো চাচাকে নিয়ে মেয়ে দেখে এসে সিদ্ধান্ত জানিয়ে দাও। বিশাল শান্ত কণ্ঠে জবাব দিল, কাজের চাপ শেষ হোক ঘুরে আসবো। এত কিসের কাজের চাপ তোমার? বাজারে একটু ঝামেলা চলছে, পুলিশ রেড পড়ছে প্রতিদিন। সেদিন কারখানায় এসেছিল পুলিশ। আমজাদ প্রামাণিক চমকে উঠলেন। পুলিশ তাদের কারখানায় এসে তল্লাশি চালাবে, এমন দুঃসাহসিক ঘটনা আগে কখনো ঘটেনি। বিষয়টা আত্মসম্মানে লাগলো আমজাদ প্রামাণিকের। ক্রোধে ফর্সা মুখটা লাল হয়ে উঠল মুহূর্তে। তিনি রাগী স্বরে বললেন, এত কিছু ঘটে গিয়েছে, তুমি আমাকে জানাওনি কেন? আমাদের কারখানায় পুলিশ তল্লাশি করার সাহস পায় কোথা থেকে? প্রামাণিক বাড়ির আত্মমর্যাদা কোথায় গিয়ে ঠেকলো ভাবতে পারছো? বিশাল মাথা নত করে শান্ত কণ্ঠে জবাব দিল, জি চাচা, আসলে সবটা কায়েসের গদ্দারি আর বর্তমান থানার এসপি সম্পর্কে জানেন তো সবটা। আমজাদ প্রামাণিক দাঁতে দাঁত পিষে বললেন, এসব ছোট লোকদের একটু আশকারা দিলে মাথায় চড়ে। সম্রাট কোথায়? ওকে এসব ঝামেলা মিটমাট করতে বল। জি চাচা, আমি জানিয়েছি কায়জা রেজার কথা। দুজন ভেবে কিছু একটা করে নিব। আমি আসি এখন। জয়া, বৃষ্টি আর লতা তিনজনে জয়ার কক্ষে বসে খোশ গল্পে মেতে থাকে। লতা মেজ কর্তা আশরাফ প্রামাণিকের ছোট মেয়ে, বৃষ্টির সমবয়সী, পড়াশোনা একসাথে করে। আশরাফ প্রামাণিকের আরেক সন্তান রয়েছে, বাড়ির বড় ছেলে সে, শেহজান ফাহাদ প্রামাণিক। রাগারাগি করে বাড়ি ছেলে 5 বছর হতে চলল, এবারে আসে না সে। তবে ফোনে কথা হয় মা বোনদের সাথে, পিতা চাচাদের সাথে কথা হয় না তার। জয়ার মন ভারী থাকলেও হাসি খুশি থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিছু কিছু মন খারাপ প্রশ্রয় দিতে নেই, জয়া তাই মন খারাপগুলো প্রশ্রয় দিচ্ছে না। বৃষ্টি জয়ার পায়ে আলতা পরিয়ে দিচ্ছে। জয়া ঠোঁটের কোণে হাসি রেখে আবেগী গলায় সুর তুলে গাইল, আধুরাতে যদি ঘুম ভেঙে যায়, মনে পড়ে মোরে প্রিয় ও। লতা সুযোগ পেয়ে ফোড়ন কাটল জয়াকে। ঠোঁটের কোণে দুষ্টু হেসে রসিকতা সুরে বলল, জয়াপু, ইদানিং বসন্তের ছোঁয়া লাগলো নাকি? ইদানিং আপু দেখি বেশ উদাসীন থেকে আবার গুনগুনিয়ে গান গায়, কি ব্যাপার আপু? জয়া মৃদু হাসলো। গান গাইতে গাইতে বসন্তের ছোঁয়া লাগে? জয়া বৃষ্টির দিকে তাকিয়ে বলল, বিষাদের ছোঁয়া লাগলেও তো মানুষ গান গায়, তাই না আপু? জয়া চমকে তাকালো বৃষ্টির দিকে। জয়ার ভয় হলো বৃষ্টির চোখ জোড়া দেখে। এ চোখ জোড়া যেন হৃদয়ের গোপন ব্যথা জেনে গেল না তো? জয়া অপ্রস্তুত হয়ে গেল। তোদের কাজ নেই, তাই না? সবসময় উল্টোপাল্টা কথা। বড় মা শুনলে তিনজনের ভাত বন্ধ। জয়া প্রসঙ্গ এড়িয়ে নিজের আলতা রাঙা পায়ের দিকে তাকিয়ে ফের বলল, বাহ, খুব সুন্দর লাগছে তো। বৃষ্টি পায়ের দিকে তাকিয়ে হেসে বলে, হ্যাঁ আপু, ফর্সা পায়ের রং লাল রং মানিয়েছে ভালো। তুমি যা সাজো না কেন জয়া আপু, তোমাকে সাজলে অনেক সুন্দর লাগবে। জয়া মৃদু হাসলো। ভৃঙ্গরাজ ফুল চিনিস? হ্যাঁ, চিনব না কেন, অনেক সুন্দর দেখতে। কিন্তু এ প্রশ্ন কেন? জয়া ফের মৃদু হাসলো।
কিন্তু এই প্রশ্নের জবাব দিল না। সে প্রসঙ্গ পাল্টে বলল, পরিকল্পনা চেয়ে হুট করে ভালো কিছু অপ্রত্যাশিত ভাবে ঘটে যাওয়া সুন্দর, তেমনই সাজসজ্জা। হুট করে একদিন সাজলে সুন্দর লাগে, তাহলে হুট করে একদিন সাজবো বিশাল ভাইয়ের বিয়েতে। লতা বলল, সেটা তো তোমার এমনিতেই সাজতে হবে। বিশাল ভাইয়ের সবচেয়ে স্নেহের তুমি, নিজের বউকে সাজানোর আগে তোমাকে আগে সাজাবে নিশ্চিত। আমি মাঝে মাঝে ভাবি বিশাল ভাইয়ের বউ তোমাকে না সতীন ভেবে হিংসে করে। লতা উচ্চস্বরে হেসে উঠল। জয়া কিছু সময় নীরব ছিল। কিভাবে মৃদু হেসে বলল, দূর পাগলি, সতীন কেন ভাববে? তোর মতো বোকা নাকি যে কার স্থানে কোথায় সে পার্থক্য বুঝবে না? এমনিতে প্রামাণিক বাড়ির বউদের স্বামীর সেবা ছাড়া আর কি কাজ হয়েছে? তখন বিশাল ভাইয়ের বউ সব সামলে নেবে, আমার আর তখন কাজ নেই। তা মন্দ বলনি। হুট করে চমকে উঠে দাঁড়ালো জয়া। কয়টা বাজে? বিশাল ভাই বাড়ি ফেরেনি? লতা স্বাভাবিকভাবে বলল, হ্যাঁ ফিরেছে, বড় বাবার কক্ষে যেতে দেখলাম। জয়া অস্থির হয়ে বলল, আগে বলবি না? এখানে আমি পড়ে আলতা পড়ছি, আজ কথা শুনতে হবে আমার। জয়া তাড়াহুড়ো করে বেরিয়ে আসার পথে বৃষ্টি কথা শুনে থমকে গেল। তোমাকে আজ অব্দি বিশাল ভাই তো কোনোদিন কথা শুনেনি, তবু এত ভয় পাও কেন? তুমি কি বিশাল ভাইকে ভালোবাসো? জয়া চমকে পিছু ফিরল। বুকের ভেতর উত্তাল ঢেউগুলো নিষ্ঠুরভাবে আক্রমণ চালাচ্ছে। একবার শুকনো ঢোক গেল, আচমকা চোখ নীরবে ভিজে এসলো। কিন্তু জয়ার ঘোর প্রতিবাদে অশ্রু গড়িয়ে পড়ল না। সে বুকের ভেতরে হাহাকারগুলো দমন করতে পারল না। জয়া গম্ভীর কণ্ঠে বলল, বাজে বকিস না বৃষ্টি। জয়া দাঁড়াল না। অস্থির পায়ে সামনে হাঁটতে হাঁটতে শক্তপোক্ত কিছুর সাথে ধাক্কা খেয়ে কয়েক পা পিছিয়ে গেল। বেশ বিরক্তি নিয়ে সামনে মাথা তুলে তাকাতে ভয়ে চুপসে গেল মেয়ের মায়াবী মুখখানা। বিশাল তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে, উজ্জ্বল শ্যামবরণ গায়ের রং, ঘায়েল করা চোখ জোড়া, ক্ষণে ক্ষণে মোটা ভুরযুগল দুলিয়ে কথা বলে। খোঁচা খোঁচা দাড়ি যুবতী কন্যার হৃদয়ে ঝড় তুলে দেয় বারবার। পরনে এক মেরুন রঙের পাঞ্জাবি, হাতে সিলভার রঙের ঘড়ি। যদিও দেখতে অনেকটা ক্লান্ত লাগছে, তবে ক্লান্ত রূপটা যেন আরো মায়া বাড়ি দেয়। বিশাল গলা খাঁকড়ে দিয়ে কেসে উঠতে জয়ার ধ্যান ভাঙে। বিশাল থমথমে কণ্ঠে বলে, ঘরে আয় আমার। জয়া হকচকে উঠল। হ্যাঁ সূচক মাথা নাড়ল শুধু। বিশালের পিছু পিছু হাঁটলো। বিশাল ঘরে এসে পাঞ্জাবি খুলে একটা সাদা রঙের গেঞ্জি পরে নিল। বিশাল পাঞ্জাবি জয়ার দিকে বাড়ি ধরে বলল, কখন বোতাম ছিঁড়ে গেছে টের পাইনি। বোতাম লাগিয়ে দিস তো। নতুন বোতাম ড্রেসিংয়ের উপরে রেখে দিয়েছি। জয়া হ্যাঁসূচক মাথা নেড়ে এগিয়ে গেল ড্রেসিং টেবিলের দিকে। বিশাল জয়ার আলতারাঙ্গা পায়ের দিকে চেয়ে রইল। পায়ে নুপুর নেই, ফর্সা পায়ে লাল রং চোখে পড়ছে খুব। বিশাল আনমনের আড়ালো রক্তরাঙা পায়ে যদি কেবল যুবকের ঘরে প্রবেশ করে, তবে হয়তো তোমার নামে কোনো অভিযোগ দাখিল হতো না। কিন্তু তুমি যে নির্দ্বিধায় যুবকের হৃদয়ের ভিতরে প্রবেশ করলে, তার জন্য ক্ষমা প্রার্থনা কি আদৌ যোগ্য? বিশালের ঠোঁট কামড়ে নিঃশব্দে হেসে বিছানায় পা ঝুলিয়ে বসলো। জয়া বোতাম আর সুই সুতো এনে পা ঝুলিয়ে বসলো বিছানায়। বিশাল তখনও পা জোড়ার দিকে তাকিয়ে। হুট করে বিশাল বলে উঠল, আলতার রং ঠিক লাল রক্তের জবা ফুলের মতো। জয়া চমকে তাকালো বিশালের দিকে। বিশালে জয়ার চোখ জোড়া থেকে চোখ ফিরিয়ে নেয়নি তখনও। জয়া লজ্জায় সংকোচে পা জোড়া গুটিয়ে নেওয়ার ব্যর্থ চেষ্টা করলো। বিষয়টি বিশালের দৃষ্টিতে আরো সুন্দর লাগছে। পা জোড়া মেঝেতে বারবার ঘর্ষণ হচ্ছে, আবার দু পা একসাথে মিলিত হচ্ছে। বিশাল ঘোরের মাঝে হুট করে বলে উঠল, খারাপ মানুষের চোখে স্বইচ্ছায় নিজেকে সঁপে দিয়ে আবার আড়াল করার বৃথা চেষ্টা নিছক বোকামি, নয়তো নির্দোষ সাজার এক ব্যর্থ ভঙ্গি। বিশালের এ কথা বোধগম্য হলো না জয়া, তাই বোকার মতো ফ্যাল করে তাকিয়ে রইল বিশালের দিকে। বিশাল নিজের কর্মকাণ্ডে অপ্রস্তুত হলো একটু। পরক্ষণে নিজেকে সামনে থমথম কণ্ঠে আদেশ দিল, তোর পা জোড়া বিছানায় রাখ। জয়া বিশালের এমন আদেশে হতবাক হলো। বিশালের চেয়ারের ভাঁজে কোনো উত্তর খুঁজে পেল না। বিশালের কোনো কথার অবাধ্য আজ অব্দি হয়নি। প্রশ্ন করার সাহস কিংবা অভ্যাস কোনোটাই নেই। সে পা জোড়ার উপর তুলল। একটু একরাশ সংকোচ ভীষণ বিরক্ত করছে জয়াকে। বিশাল হুট করে আরও অপ্রত্যাশিত কাণ্ড চাপিয়ে দিল। জয়ার পা ছুঁয়ে নুপুরের জন্য মাপ নিল। জয়া হকচকে উঠে পা সরিয়ে নিতে চাইল। বিশাল জয়ার পা ধরে আটকালো। জয়া আতঙ্কিত কণ্ঠে বলল, আপনি আমার পা ধরছেন কেন?
বিশাল জয়ার চোখের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, নুপুরটা অসম্পূর্ণ, তাই মাপ নিচ্ছি। জয়া সংকোচে কণ্ঠে মাথা নত করে বলল, তার প্রয়োজন নেই। বিশাল অস্ফুট স্বরে জবাব দিল, তোর প্রয়োজন অপ্রয়োজন ভালো মন্দ খবরাখবর তোর চেয়ে আমি ভালো জানি, সেটা তুই কি মানিস? জয়া প্রতি উত্তর করল না, শুধু অসহায় চোখ জোড় নিয়ে তাকিয়ে রইল বিশালের মুখপানে। মানুষটা কি সত্যি তার ভাষা বুঝে? যদি বুঝে নিত তাহলে কি বুঝতে পারতো না এই মুহূর্তে তার কি চাই, কাকে প্রয়োজন? এই যে বুকের ভিতরটা দহনে ঝলসে পড়ে যাচ্ছে, সেটা কি বুঝতে পারছে না? ওই যে চোখের পানি ঝরে পড়তে না দেওয়ার, চোখের জ্বালাপোড়া যে ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে, সেটা বুঝতে পারছে না মানুষটা। বিশাল চোখ মুখ কুঁচকে ফিরিয়ে নিল মুখটা, পা থেকে হাতটা সরিয়ে নিয়েছে। এভাবে তাকিয়ে আমার পাপের ঘোড়া আরো বাড়িয়ে দিস না, ইদানিং ভুল কিছু হয়ে যাওয়ার ভীষণ ভয় জেগেছে মনে। জয়া অবাক হয়ে তাকিয়ে রইল। আজ কী সব উদ্ভট কথা বলছে মানুষটা! আগে তো এমন ধাঁচের কথা কখনো বলেনি মানুষটা। বিশাল বিছানা থেকে উঠে দাঁড়িয়ে বলল, কাল সকালে তোকে নিয়ে বের হবো, রেডি থাকিস। কোথায়? কৌতূহল প্রশ্ন করে বসলো জয়া। বিশাল নিঃশব্দে মুচকি এসে ঘাড় ঘুরিয়ে তাকালো জয়ার দিকে, ভিঙ্গরাজ ফুলের দিকে। ফুলটা আমার ভীষণ পছন্দের, ভাবলাম তোর সাথে পরিচয় করে। বিশাল ঠোঁট চেপে ঘরের বাইরে পা বাড়াতে বলল, লতা আর বৃষ্টিদেরকেও বলে দিস। জয়া বোকার মতো তাকিয়ে রইল বিশালের গমনপথে। ঘন জঙ্গলের ভেতরে সরু রাস্তার পাশে হাফ বিল্ডিংয়ে আবাসিক হোটেল। এই আবাসিক হোটেল প্রামাণিকদের। এই আবাসিক হোটেলের জঙ্গলের ধারে, বাকি সব আবাসিক হোটেল শহরে। আবাসিক হোটেলটির মনোরম সৌন্দর্য, এখানে নানান রকম ফুল, আর সেই ফুলের সুবাসে ভরে থাকে চারপাশ। পবিত্র ফুল দিয়ে ঘেরা হলো ভেতরের অন্ধকার ঘরটা, ঠিক তেমন অপবিত্র ঘেরা। দিনের বেলা অনেকে শখের বসে ঘুরতে আসে এখানে, তার ব্যবস্থা রয়েছে। কখন প্রায় রাত 9টার কাছাকাছি। ঘন জঙ্গলের মধ্যে সন্ধ্যা পর এখানে চারপাশে নীরব ঢেকেছে। সম্রাট আর বিশাল তখন খোলা আকাশের নিচে দুটো চেয়ার পেতে বসেছে। মাত্র মিনিট পাঁচেক অপেক্ষা করে সম্রাটের চোখে মুখে বিরক্ত ছাপ। এই অপেক্ষা জিনিসটা বিষের কাটার মতো। রায়ানের অপেক্ষা করানোর কারণ দুজনের কাছে অবগত। সম্রাট দাঁতে দাঁত পিষে বিশালের দিকে তাকিয়ে বলে, মেয়ে মানুষ দেখলে তোর ভাইয়ের যে লালা পড়ে, এ স্বভাবের পরিবর্তন করতে বলে। এ স্বভাবের কারণে কোনো একদিন কেস খাবো আমি বলে দিলাম। বিশাল দীর্ঘশ্বাস ফেলল একবার, আশেপাশে নজর বুলিয়ে খুঁজতে লাগলো রায়ানকে। সময়ের ভীষণ গুরুত্ব সম্রাটের কাছে, এগুলো অহেতুক অপেক্ষার মাধ্যমে সময় ব্যয় করা। বিশাল বারবার জানিয়ে দিছে সম্রাট আসবে, তবু সে ছেলের কাণ্ড বিরক্ত বাঁধিয়ে দিল। রায়ান শার্ট পরতে পরতে এগিয়ে আসছে তাদের দিকে। গোসল করে বেরিয়ে পড়েছে সে। ছোট ছোট চুল কপালে পড়ে আছে, ভেজা চুলগুলো থেকে কপালে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ছে। ঠোঁটের কোণে হাসি এনে তাদের সম্মুখে দাঁড়ালো। শার্টের প্রথম দুটি বোতাম এখনো লাগানো হয়নি, তাই ফর্সা বুকে লোমশ দৃশ্যমান। সম্রাট রক্তচক্ষু নিয়ে তাকিয়ে রইল রাহানের দিকে। রায়ান গাছাড়া ভাব, সে হাসি মুখে সম্রাটকে উদ্দেশ্য করলে, আরে ব্রো, এত খেপেছে কেন? জাস্ট চিল বড় ভাই। সম্রাট দুম করে উঠে দাঁড়ালো, চোখের পলকে পকেট থেকে ক্ষুদ্র ধারালো ছুরি বের করে রায়ানের গলার কাছে ধরল। একটুর জন্য তীক্ষ্ণ ধারালো অস্ত্রটা রায়ানের কণ্ঠনালী স্পর্শ করল না। হিংস্র জোড়া দিয়ে তাকে সম্রাট দাঁতে দাঁত পিষে বলল, কণ্ঠনালীর রক কত মোটা, ছিঁড়ে বের করে এনে দেখি একবার। হ্যাঁ, জানিস না আমি আসবো? দেরি কেন করলি জানোয়ার? রায়ান হাস্যোজ্জ্বল কণ্ঠে বলল, বড় ভাই মাথা ঠান্ডা কর, আপনি আগে বসেন। রায়ান সম্রাটের দুই বাহুতে হাত রেখে চেয়ারে বসিয়ে দিল। সম্রাট তার পরনে ঢিলে ঢালা কালো রঙের শার্টের হাত গুটিয়ে নিল। রায়ান পাশের চেয়ারে এসে বলল, কিসে এত জরুরি তলব বলো তো? সম্রাট গম্ভীর কণ্ঠে বলল, আমার দুটো মেয়ে চাই। নির্লজ্জ, বেহা, দুর্দান্ত অভিনয়ে পারদর্শী হতে হবে। সম্রাটের বায়নায় ছিল কোনো এক তৈজসপত্র কিনতে, এসব তার নৈকট্য, আর সেই তৈজসপত্রের এসব গুণ বা সুবিধা থাকা বাধ্যতামূলক। রায়ানের চারপাশে নারীজাতির অভাব নেই, তার নিকট নারীজাতি অনেকটা ওই রকম, কিন্তু সম্রাট আলাদা। এই সব কিছুর প্রতি তার আগ্রহ নেই বললে চলে। আবাসিক হোটেলগুলোতে তার যাতায়াত এমনিতে খুব একটা কম, আজ তার উপস্থিতির জন্য ব্যতিক্রম। সম্রাটের কথাবার্তা আর নিষ্প্রিয় ভঙ্গি দেখে রায়ান মুহূর্তের জন্য হতবাক হয়ে গেল।
পরক্ষণে রায়ান সম্রাটকে চোখ মারল, ঠোঁটের কোণে দুষ্টু হাসি এনে রসিকতা শুরু হলো। বড় ভাই ছুপে রুস্তম মিকলা। সম্রাটের বিরক্তির কয়েক কোষ বেড়ে গেল। সে রায়ানের দিকে তাকিয়ে দাঁতে দাঁত পেশে বলল, দের মতো মজা দেওয়ার সময় নেই। সম্রাটের মন্তব্যে রায়ানের মুখের হাসিখানা মুহূর্তের মধ্যে কালো অন্ধকারে নেমে এলো। মাঝে মাঝে সম্রাটের এমন কর্কশ বাক্য রায়ানের মনে আঘাত লাগে, ঈর্ষা হয়, ভেতরে ভেতরে ক্রোধিত হলেও বাইরে প্রকাশ করার দুঃসাহস পায় না। প্রামাণিকভাবেই সম্রাটকে ভীষণ প্রয়োজন, তাই খাতির যত্ন বেশির থেকে বেশি করা হয়। রায়ান নিজেকে সংযত করলো, উঠে দাঁড়িয়ে বলল, দুটো জব্বর আছে, চলো দেখা করে নিয়ে আসি। প্রয়োজন নেই, ওসব তুই ভালো বুঝবি। আমার ছাইপাশে ধারণা নেই, আমি যে কোনো সময় ডাকতে পারি। বিশালের হাতে থাকা ফাইলটা রায়ানের হাতে ধরে দিল, কঠিনভাবে সতর্ক করলো, এইখানে সব কাহিনী লেখা আছে, ঝামেলা যেন না হয়। ভীষণ গুরুত্বপূর্ণ এই কাজ, নিশ্চিন্তে থাকো। রাতের শেষ প্রহর, চারিদিকে নিস্তব্ধতা, বুক চিরে শুধু পোকামাকড়ে একটানা ডাক ভেসে এসলো। ঘন জঙ্গলের গভীরে দাঁড়িয়ে থাকা পরিবেশটা গা শিউরে তোলার মতো। কালো অন্ধকারের মাঝে তিনটি কুপি জ্বালিয়ে কোনো রকম আলোকিত করা হয়েছে ক্ষুদ্র একটি জায়গা। কুপিগুলো কাঁপা কাঁপা আলোয় গাছপালার ছায়া বিকৃত হয়ে নাড়াচাড়া করলো। স্বাস্থ্যবান একটি সেগুন গাছ ধারালো অস্ত্র দিয়ে মাটি থেকে বিচ্ছিন্ন করে চারজন গায়ের ঘাম ফেলে কাজ করতে চলছে। মোটা এক গাছের গুড়ি হেলান দিয়ে বসে আছে, আপন মনে সিগারেট টানছিল স্ত্রী সম্রাট। পরনে ঢিলে ঢালা কালো রঙের সুতি পাঞ্জাবি, পাঞ্জাবির কাপড় শরীরে ঝুলে আছে কোনো রকম পরিমিতি বা সৌজন্যে ধার ধায় না সে। তার হাতে ঝুলছে রুপোলির চেনের ব্রেসলেট, সেই হাতে পরা কয়েক রকমের আংটি, সব মিলিয়ে এক ধরনের বেপরোয়া রুচির ছাপ। গলায় ঝুলে থাকা রূপোর লকেটটা চোখে পড়ার মতো ব্যতিক্রম। কাঠের মতো আকৃতির লকেটটা সম্রাট নিজেই ডিজাইন করেছে। গাছের সাথে তার এক ধরনের গভীর প্রেমবোধ। তার ভাষা, তার সঙ্গে যার প্রেম সব চিহ্ন শরীরে বহন করাই হলো তার প্রেমের প্রকৃতির শ্রদ্ধা। এমন চিন্তা দ্বারা ব্যতিক্রম মানুষ। পাঞ্জাবির গলার সবগুলো বোতাম শ্যামবর্ণ, বুকের কালো লোমগুলো নির্লজ্জভাবে দৃশ্যমান। সম্রাট সিগারেট শেষ টান দিয়ে উঠল। একজন তাগড়া যুবক হাত থেকে কড়া টেনে নিয়ে বিরক্ত সে বলল, সৎ, কখন থেকে পুষ্টিহীন মানুষের মতো টানাটানি করছিস? কাল থেকে হারবাল খাবি, অপদার্থগুলা। সম্রাট নিজেই করাত দিয়ে কাজ করতে ব্যস্ত হয়ে পড়ল। বিচক্ষণ বুদ্ধির সাথে গায়ের জোরটাও তার বেশি। তাগড়া দুজন যুবক মিলে যে গাছ বহন করে, সম্রাট সে গাছ একাই কাঁধ করে বহন করে। সম্রাটের এমন শক্তি প্রায় সবাই অবাক হয়ে যায়। সম্রাট দুটো সেগুন গাছ জঙ্গলের ভেতরের মাঝ দিয়ে আবাসিক হোটেলে রাখার ব্যবস্থা করে নিজে চলে এলো তার ট্রাকের সামনে। ট্রাকের রাস্তার ধারেই রেখেছিল সম্রাট। ট্রাকে উঠতে পা বাড়িয়েছিল, সেই মুহূর্তে পুলিশের গাড়ি বিকট সুর তুলে আলছিল। সম্রাটের মুখে বিরক্তি, ঠোঁট বিড়বিড় করে আওড়ালো। চিনির গন্ধ শুনে পিঁপড়ে হাজির, শালা এসপির নাকটা এই জন্য লম্বা। নুরুর চোখে আতঙ্ক, সে ভদ্র কণ্ঠে বলল, ভাই, আজ আপনারে ধইরে নিয়ে যাব। সম্রাট রাগী চোখ দেখে সহসা নীরব হয়ে উঠল সে। তন্মধ্যে পুলিশের গাড়ি এসে থামল তাদের সম্মুখে। থানার নতুন এসপি শফাত সিকান্দার গাড়ি থেকে নেমে এলো। সেও 28 বছরের তাবড়া যুবক, সুদর্শন, সুঠাম দিয়ে ফর্সা, তেমন চাঞ্চল্য। যুবক বয়সে রক্তের তেজ বেশি, তাই সততার ন্যায়নিষ্ঠা গায়ে মাখানো। সাথে দুজন কনস্টেবল। সম্রাটের মুখে হাসি এনে বেশ জোরেশোরে সুর টেনে সালাম প্রদান করল। আসসালামু আলাইকুম এসপি স্যার। শাওন জবাব দিল না। সে তার গম্ভীর মুখ নিয়ে এগিয়ে এলো সম্রাটের চোখে মুখে। দুজনের জোড়া যেন বলছে বহু বছরের ভয়ঙ্কর চিরশত্রু সম্পর্ক তাদের। একজন আগুন আর একজন পানি। স্বপন গম্ভীর করে বলল, এত রাতে এখানে কেন? সম্রাট মাথা তুলল। সালাম দিচ্ছিলাম তো এসপি সাহেব। সালামের জবাব নেওয়া লাগে, ধর্ম মানেন নাকি? সাফনের ঠোঁটের কোণে মিষ্টি হাসি। শত নারীর হৃদয়ে দাগ কাটানোর জন্য সুদর্শন যুবকের ঠোঁটে এই মিষ্টি হাসিটুকু যথেষ্ট। সে হাসি মুখে তাচ্ছিল্য করে বলল, চোরে বলে ধর্মের কথা, ইন্টারেস্টিং। সম্রাট হাসল। সে কি বিশ্রী ধরনের হাসি। চমক তো আরও কিছু আছে। সালাম নিলেন না?
মাইন্ড লাগলো, বিষয়টার ব্যাপার না। সাফওয়ান ফের গম্ভীর কণ্ঠে হুমকি দিয়ে বলল, আমি কিছু প্রশ্ন করেছি, এত রাতে এখানে কেন? আপনার গাড়ি চেক করেন। কনস্টেবল ফের উদ্দেশ্য করে সাফওয়ান বলল। সম্রাট আহত কণ্ঠে বলল, সাবধান, আমার মুন্নির যেন আঘাত না পায়। সম্রাট ফের তাকালো সাফওয়ানের দিকে, বুকের ভেতর হিংস্রতা আগুন জ্বলজ্বল করলো। শান্ত কণ্ঠে বলল, গাছের সাথে আমার কঠিন প্রেম এসেছে, দূরত্ব মানে না। পরে ঠিকভাবে অক্সিজেন নিতে পারছিলাম না, তাই এখানে শ্বাস নিতে এসেছিলাম। বিশ্বাস না হলে সার্চ করুন, মিথ্যে কথা আমার স্বভাবে নেই। নুরু সম্রাটের কানে ফিসফিস করে বলল, ভাই, গাছ রাতে অক্সিজেন দেয় না, কার্বন ডাইঅক্সাইড দেয়। সম্রাট নুরুর দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে দাঁতে দাঁত পিষে বলে, এত সত্যি কথা তোকে বলতে বলছি? নুরু ভয়ে আবারও মাথা নত করে দাঁড়িয়ে রয়। একজন কনস্টেবল জোরে হাঁক ছেড়ে দিল, স্যার, কিচ্ছু নেই। সম্রাট সাফওয়ানের দিকে ঘাড় বাঁকিয়ে তাকিয়ে একটা বিশ্রী হাসি দিল আবারও। সব কিছু ঠিকঠাক, আসি এখন। সাফওয়ান ফর্সা মুখখানা ক্রোধে লাল হয়ে এলো মুহূর্তে। সে পুরনো সম্রাটকে জ্যান্ত পুঁতে ফেলার স্বাদ জাগলো মনে মনে, কিন্তু পেশার দায়ে ঠেকে গেল। সম্রাট সাফওয়ানের ক্রোধ বুঝতে পেরে আরও বিশ্রী শব্দভাবে হাসল। সাফওয়ানের অতি নিকটে এসে চোখে চোখ রেখে বলল, এত রাতে কি শুধু আমার সন্ধানে বেরিয়েছেন স্পেশাল, নাকি অন্য কোনো মতলব? আপনি কি একেবারে নায়কের মতো দেখতে, যুবক বয়সে, পাশে যেহেতু বউ নেই, মাঝরাতে অন্য রাসনা জাগতেই পারে, কম বেশি হারামি একটু সবাই আছে। সম্রাটের এমন নোংরা উক্তিতে সাফওয়ানের ক্রোধ যেন আকাশ ছুঁয়ে। নিজেকে সংযত করে ব্যর্থ হলো। হিংস্র জন্তুর মতো থাবা দিয়ে টেনে ধরল সম্রাটের পাঞ্জাবি। সম্রাট আরও উচ্চস্বরে হেসে উঠল। যুবক বয়সে ধ্বংসের মূল হাতিয়ার কি জানেন এসপি সাহেব? এই যে রাগ, তেজ, সামলাতে না পারা আর নারীর টান। সামলান এসপি সাহেব, নিজেকে সামলান। সম্রাট এক হাত ছাড়িয়ে নিল নিজ হাতে। সম্রাটের বিজয়ের হাসি ট্রাকে চড়ে নিল। উচ্চস্বরে গেয়ে উঠল, এই যে দুনিয়া কিসেরে লাগিয়া, এত যত্নে গড়াইছে ছাড়িয়া। ভোরের লারে ফুটছে, প্রামাণিক বাড়ির বিশাল বড় উঠানে আলো ছড়া উপচে পড়ছে। হাঁস মুরগি আহারের গ্রহণের দাবি নিয়ে শোরগোল বেঁধে দিয়েছে। কর্মচারীগুলো তাদের কাজে ব্যস্ত। প্রামাণিক বাড়ির পুরুষগুলো সদস্যগুলো বের হয়ে আগে উঠান পরিষ্কার করতে হবে। দারুণ ব্যস্ততা তাদের। এবারে পুরুষদের গম্ভীর চেহারা আতঙ্ক রাখে সবাইকে। বিশাল ঘুরতে নিয়ে যাবে এই আনন্দে বৃষ্টি আর লতার মুখখানা খুশিতে আটকে না, কিন্তু জয়ার খুব বেশি আগ্রহ নেই। সে বরাবরই এমন। প্রামাণিক বাড়ির মেয়েরা ঘোরাঘুরির সুযোগ পায় না, তাই তাদের আগ্রহটা বেশি। তিনজনে কাঁচা হলুদ রঙের শাড়ি পরেছে। জয়া জোর করে পরিয়ে দিচ্ছে বৃষ্টি। বৃষ্টির বয়সে প্রথম শাড়ি পরল। লজ্জায় বিশালকে ঘুম থেকে ডেকে তুলতে কক্ষে যাওয়ার সাহস পাচ্ছে না মেয়েটা। রোজকার নিয়ম বিশালকে ডেকে তুলে দিতে হবে তার, কিন্তু আজ সে কক্ষে প্রবেশ করার ভাবতে যুবতী কন্যার বুক কাঁপছে। তাই নিজের কক্ষে বসে অস্থির শ্বাস ফেলছে। বারবার ঘড়ির কাঁটায় কাজল রাঙা মায়াবী চোখজোড়া বুলাচ্ছে। ঘড়ির কাঁটা ৮টা ছুঁল। বিশাল বলেছে ৮টায় ডেকে তুলতে। এখন কি করে কক্ষে যাবে? সেজে গুজে আজ অবধি মানুষটার সম্মুখে দাঁড়ায়নি। কাল আলতা রাঙা পায়ে মানুষটার কক্ষে গিয়েছিল, কি বিভ্রান্তি না পড়ছিল। আজ কি ভয়ঙ্কর ব্যাপার! বৃষ্টির উপর ভয়ঙ্কর রাগ হলো জয়ার। কোনো উপায় না পেয়ে, দরজা খুঁজে না পেয়ে অস্থির বুকে কম্পন নিয়ে পা বাড়ল মানুষটার কক্ষে। জয়া ছোটোখাটো এক কক্ষে থাকে। কর্মচারী হয়ে মাথা গোঁজার ঠাঁই পেয়েছে এই ঢের। বিশাল উল্টো ফিরে গভীর ঘুমে তলিয়েছে। সে কারো উপর দায়িত্বভার দিয়ে নিশ্চিন্তে ঘুমে ডুবে থাকে। জয়া ঘরে প্রবেশ করে শুকনো ঢোক গেল পরপর কয়েকটা। এ কক্ষে পা রাখতে হৃৎপিণ্ড বেশি লাফাচ্ছে। জয়া ভীষণ বিরক্ত কণ্ঠে কম্পিত করে ডাকলো, বিশাল ভাই, ও বিশাল ভাই, উঠুন। বিশাল আনমোড়া দিতে দিতে পুরনো অভ্যাসে ঘুম জড়ানো কণ্ঠে বলে, জয়া। জয়া লাজুক হেসে মাথা নত করে দূর কণ্ঠে বলল, রোজকার মতো আজও চোখ পিটপিট করে মেলে তাকালো বিশাল। তবে অন্য দিনের মতো আজকে সকাল ভিন্ন হবে জানতো না সে। সুদর্শন প্রেমিক যুবক। সে চোখ মেলে তাকাতে সময়টা যেন থমকে গেল। নির্লজ্জের মতো তাকিয়ে রইল সামনে দাঁড়িয়ে থাকা মায়াবী যুবতী কন্যার দিকে। কাঁচা হলুদের রঙের শাড়ি, চোখের গাঢ় কাজল ব্যতীত অতিরিক্ত কোনো সাজসজ্জা নেই। কোমর অবধি লম্বা কোঁকড়ানো চুল ছেড়ে দিয়েছে। চেহারায় লাজুক ভাব, যেন কোনো অপ্সরা তার দুয়ারে এসে দাঁড়িয়েছে। বিশালের এমন দৃষ্টি যুবতী কন্যা
লজ্জা কয়েক ক্রোশ বাড়িয়ে দিচ্ছে। জয়া এক দৃষ্টি থেকে পালিয়ে যাওয়ার জন্য ব্যাকুল কণ্ঠে বলে উঠল। জয়া ব্যস্ত কণ্ঠে বলল, আমি যাচ্ছি এখন। ঘোর কাটল বিশালের। অপ্রস্তুত হয়ে নজর ফিরিয়ে নিল সে। গা থেকে কাঁথা সরিয়ে দু হাতে চোখ মুখ ডলে ভারী কণ্ঠে বলল, অবিবাহিত মেয়েদের শাড়ি পরতে নেই জানিস না? জয়া অবাক দৃষ্টিতে চোখ তুলে তাকালো বিশালের মুখপানে। এমন বাক্য আজ অব্দি সে শুনেনি। তাহলে তার শাড়ি পরাতে মানুষটা অসন্তুষ্ট? বিশাল অসন্তুষ্ট হওয়ার মতো কাজ আজ অব্দি করেনি জয়া। জয়া একটু মনক্ষুণ্ণ হলো, একটু প্রশংসা শোনার স্বাদ জেগেছিল হয়তো। জয়া মলিন কণ্ঠে বলল, বৃষ্টি জোর করে পরিয়ে দিছিল, তাই পরতে চাইনি তো। আচ্ছা, আমি শাড়ি পাল্টে ফেলেছি। বিশালের হৃদয়ে একটু আহত হলো। মেয়েটা যদি একটু তার অবাধ্য হতো তাহলে কি এমন ক্ষতি হতো? জয়া বেরিয়ে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতে নিলে বিশাল আটকালো। গম্ভীর কণ্ঠে বলল, তোর বয়স কত জয়া? জয়া বিস্মিত হলো বিশালের এমন প্রশ্নে। 19 বছর। কেন? বিশালের ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি। জয়ার চোখে ধরা পড়ল না সে হাসি। বিশাল বিচক্ষণ মানুষ। তার কথা চতুর ব্যক্তি সহজে ধরতে উঠতে পারে না। তার এই রাজকন্যা অতি সরল আর বোকা। বিশাল বিছানা থেকে উঠে দাঁড়াতে দাঁড়িয়ে বলল, তো এতদিন তোকে ছোট ভাবতাম, আজ তোকে পাক্কা গিন্নির মতো লাগছে। তোকে বিয়ে দেওয়া জরুরি। সেটা না হয় নির্লজ্জের মতো আমার সেটা না করে নির্লজ্জের মতো আমার জন্য বউ খুঁজছি। বিশালের মুখে এমন ধাঁচের রসিকতা শুনে চমকে উঠল জয়া। পরক্ষণে লজ্জায় মাটিতে মিশে যেতে চাইল। আজ অব্দি বিশাল তার সাথে এমনভাবে কথা বলেনি। বিশাল তা দেখে নিঃশব্দে হাসলো। ওয়াশরুমের দিকে পা বাড়াতে গিয়ে দাঁড়ালো। ঘাড় ঘুরিয়ে জয়ার দিকে একবার তাকিয়ে আবারও পা বাড়ালো। ভার্সিটি যাওয়ার উদ্দেশ্যে একেবারে তৈরি হয়ে এসেছে ফিরোজু। ভার্সিটি যাওয়ার আগে একবার পুকুরগুলো কাজকর্ম তার সহকারী কাজকর্মদের বুঝিয়ে দিল সে। কাজকর্ম ভালোভাবে শেষ করে ফেরার পথে পিছু ডাক শুনতে পেয়ে থমকে গেল ফিরোজু। ফিরোজু ভাই? ফিরোজু ঘাড় ঘুরিয়ে পিছু ফিরে তাকালো। চঞ্চল বৃষ্টির দ্রুত পায়ে হাঁটার তাড়নায় খানিকটা বিলম্ব হয়ে সে দুহাতে শাড়ি সামান্য উঁচু করে ধরেছে। দৃশ্যটা চোখে পড়তে ফিরোজু বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে নিষ্পলক তাকিয়ে রইল। চাহনিতে অযথা কিছু নেই, কিন্তু দৃষ্টি এড়ানোর উপায় পেল না ফিরোজু। বৃষ্টি এগিয়ে আসছে তার দিকে। আজ তাকে আরও কিশোরী কন্যা বলে মনে হয় না, যেন শৈশবের সরুগণ্ডি পেরিয়ে এক পরিণত যুবতী নারী ধেয়ে আসছে তার সন্নিকটে। হালকা চাপা গায়ের রঙের কাঁচা হলুদের শাড়িটি ভয়ঙ্করভাবে ফুটে উঠছে। চোখের কোণে গাঢ় পাতলা গম্ভীর গোলাপি রঙের হালকা লিপস্টিক। এই সাধারণ শ্বাসটুকু অদ্ভুত ভয়ঙ্করভাবে উন্মোচিত করছে কিশোরী কন্যাটির সৌন্দর্য। বৃষ্টি ফিরোজের সামনে দাঁড়িয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকলো। চোখে মুখে ক্লান্তি, অথচ ঠোঁটের কোণে কি মায়াবী হাসি নক্ষত্রের মতো উজ্জ্বল করছে। সে হাস্যোজ্জ্বল কণ্ঠে বলল, শাড়ি পরলে ভীষণ প্রিয় মানুষকে দেখাতে, তাই আপনাকে দেখাতে এলাম। ফিরোজু চুপচাপ দাঁড়িয়ে থেকে দেখে বৃষ্টি এবার মলিন কণ্ঠে বলল, শাড়ি পরা নারীদের কিন্তু প্রশংসা করতে হয় ফিরোজু ভাই। ফিরোজ পকেটে দু হাত গুজে ঠোঁট চেপে নিঃশব্দে হাঁটল। দেখলো যুবতী কন্যার মতো দেখালে স্বভাবটা কিশোরী কন্যার মতো রয়েছে। ফিরোজা একটু গম্ভীর কণ্ঠে বলল, যদি প্রশংসা না করে তাহলে? বৃষ্টির চোখ মুখ কুঁচকে অভিমানী কণ্ঠে বলল, এত অবহেলা করা ঠিক না ফিরোজা ভাই। বেশি অবহেলা করলে একসময় আফসোস করতে হয়। আমি চাই না আপনি আফসোস করুন, তাই অবহেলা করাটা ছাড়ুন। ফিরোজু ফিরোজ জিহ্বা দিয়ে শুষ্ক ঠোঁট ভিজিয়ে নিল। মেয়েটার কাণ্ডে তার বিরক্ত লাগার কথা, কিন্তু বরং হাসি পাচ্ছে। সে নিজের হাসি সংযত করে বলল, কিসের আফসোস করতে হবে? আমার জন্য আফসোস করতে হবে? বৃষ্টির অকপটে যাব। ফিরোজ আর হাসি দমিয়ে রাখতে না পেরে শব্দ করে হেসে ফেলল। বৃষ্টির চোখ জোড়া এক অভিমান করতে চাইছে, আবার প্রেমে পড়তে চাইছে। এই হলো অল্প বয়সে দোষ। বয়স সন্ধির প্রেমিক আবেগে কাজ করে বেশি। এই জন্য এ বয়সে ভালো মন্দ বিচার না করে ছেলেমেয়ে বিপদে ফেলে। ফিরোজা হাসতে হাসতে বলল, আমি তোর জন্য আফসোস করতে কেন যাব? কিশোরী কন্যার কোমল হৃদয় গভীরভাবে আহত হলো। সে ব্যথিত কণ্ঠে বলল, আমার জন্য আপনার আফসোস হবে না ফিরোজ ভাই? না তো। অন্য দিনের মতো কিশোরী কন্যার নিছক রসিকতা ছলেই নিল ফিরোজ। মেয়েটার আহত দৃষ্টি হৃদয়ের ক্ষণ নজরে এলো না তার। বৃষ্টি ফের ব্যথিত কণ্ঠে শুধালো, আমি যদি হারিয়ে যাই আপনি কাঁদবেন না? না তো।
বৃষ্টি অন্য দিনের মতো আজ ঝগড়া করলো না। বিষয়টি ফিরোজের নজরে এলেও গায়ে মাখলো না। ফিরোজ মাথা নত করে চুপচাপ ফিরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতে পিছু রাখলো। ফিরোজ, এই পিচ্ছি শোন। বৃষ্টির চোখ মুখ খুশিতে জলজল করে উঠল। চঞ্চল মন আরও তার মতো ছন্দ শুরু করলো। উৎফল চেহারা নিয়ে পিছু ফিরে তাকালো কিশোরী কন্যা। ফিরোজ এক পা এগিয়ে এসে বৃষ্টির মুখোমুখি দাঁড়ালো। বৃষ্টি এক আকাশ সমান উচ্ছ্বাস নিয়ে তাকিয়ে রইল ফিরোজের মুখপানে। ফিরোজের শান্ত কণ্ঠে বলল, বড় হয়েছিস, বাচ্চামো স্বভাব ছাড় বুঝলি, মাথায় জ্ঞান বুদ্ধি আন। বাচ্চামো স্বভাব ছাড়লে আপনি আমাকে বিয়ে করবেন ফিরোজ ভাই? আপনি যেমন বলবেন তেমনই হয়ে যাব। আপনি যা বলবেন তাই করব। তাহলে আপনি আমায় ভালোবাসবেন তো ফিরোজ ভাই? কেন জানি ফিরোজ বৃষ্টির কড়া কথা শুনিয়ে দিতে পারছে না। মেয়েটা এত সুন্দর সাজসজ্জা, এই কোমল ঠোঁটের হাসি যুবকের কঠোর হতে দিচ্ছে না। বারংবার মেয়েটার মায়াভরা আবদারে হুঁশ জ্ঞান খুইয়ে বসেছে। এই মেয়ে ব্যতীত তার ভালোবাসা পাওয়ার জন্য ব্যাকুল হয়নি কে? সে কি এতই মূল্যবান? ফিরোজ শুনছে, যদি কারো ভালোবাসার মানুষ হও তাহলে তুমি নিশ্চয় ভাগ্যবান এবং মূল্যবান। ফিরোজ দত্ত বরাবরই ভাগ্যকে দোষারোপ করেছে আর নিজেকে বরাবর তুচ্ছ ভেবে এসেছে। আজ হুট করে নিজেকে ভীষণ মূল্যবান মনে হলো তার। তার মতো সর্বহারা প্রতীক কি এত মূল্যবান হলো? জানার বাসনা জাগলো যুবকের মনে। হুট করে হৃদয় কাঁপতে শুরু করলো। এমনটা আগে ঘটেনি তার সাথে। ফিরোজ গুরুতরভাবে প্রশ্ন করলো, আমার ভালোবাসা চাই? কে এমন মূল্যবান আমি যে আমার ভালোবাসা পাওয়ার জন্য মরিয়া হয়ে গেছিস? বৃষ্টি হাসলো, তা তো জানি না, কিন্তু আপনাকে দেখলে আমার মায়া হয়। আপনার কেউ নেই, আর আমারও কেউ নেই, আপনারও কেউ নেই। কি সুন্দর আমার আর আপনার মিল বলুন তো। এটাই কি যথেষ্ট নয় আপনাকে চাওয়া? ফিরোজ নিষ্পলক তাকিয়ে বৃষ্টির কথা শুনল। এই বিশাল পৃথিবীতে জুড়ে ভরপুর মানুষের সমাগম। ফিরোজের একান্ত নিজের বলে কেউ দাবি করার মতো কেউ নেই। কেউ তার হওয়ার জন্য কখনো ব্যাকুল হয়নি। এ সমাজে মানুষ এতিমদের ভরসা করে কম। আবার যদি কোনো বংশ পরিচয় না থাকে তাহলে তো এলাহি ব্যাপার। অথচ এদের ভীষণ সঙ্গের প্রয়োজন। তাদের তো সাত জায়গায়। কেউ ক্লান্ত মুখখানা হাত বুলিয়ে মায়াভরা কণ্ঠে বলল, তোকে ভীষণ ক্লান্ত লাগছে। আজ অনেক খেটেছিস তাই না? কী খাবি বল, আমি খাইয়ে দেই। মাথায় হাত বুলিয়ে দেই। সে স্নেহের জন্য অবুঝ মন তাদের ব্যাকুল হয় ছটপট করে। সে ব্যাকুল হৃদয় শান্ত করার দায়িত্ব নেওয়ার মানুষ এত অভাব কেন? সমাজ কেন জানি তাদের বিষয়ে অন্ধ। বহুদিন পর নিজের নিঃসঙ্গতার কথা ভেবে বুকের ভেতর তীব্র যন্ত্রণা অনুভব করল ফিরোজ। কিন্তু সে তার সামনে দাঁড়িয়ে কিশোরী কন্যাকে বুঝতে দিল না। সে তো পাগলের মতো অল্প বয়সী কোনো মেয়ের কথায় গা ভাসিয়ে দিতে পারে না। প্রেম, বিয়ে, সংসার, এ কি ছেলে খেলা নাকি? ফিরোজও ফিরোজ আজ রাগ দেখালো না। কেন জানি রাগ দেখাতে পারছে না। সে শান্ত কণ্ঠে বলল, এটা বয়সের দোষ বৃষ্টি। আরও বড় হওয়া, তখন এসব পাগলামি থাকবে না। আপনার সাথে ছোট সংসার বাঁধার সাথে যদি পাগলামি হয় তাহলে তাই সই। আপনি অনেক ভালো মানুষ ফিরোজ ভাই। আপনার জন্য পাগল উপাধিটা আমি মাথা পেতে নেব। ফিরোজ স্তব্ধ হয়ে গেল, যেন কথা বলার খেই হারিয়ে ফেলছে। মাথা ঝাঁকিয়ে ভিন্ন জগৎ থেকে ফিরে এলো ফিরোজ। বৃষ্টির মাথায় হাত রেখে কিশোরী কন্যার মন আবারও প্রেম নামক দাগ কাটাতে মিষ্টি হাসি দিয়ে বলল, কণ্ঠে শান্ত হলো আসি। এলাকার ভিতরে নদীর ধারে ঘুরতে এসেছে তারা। নদীর পাড়ে ঝলমল আলো। সেপ্টেম্বর মাস, তাই আকাশটাও পরিষ্কার। নদীর ধারে সাদা কাশফুল, প্রকৃতির অপরূপ সৌন্দর্য চক্ষু জুড়িয়ে যাওয়ার মতো। লতা প্রকৃতির মাঝে ডুব দিতে ছুট লাগাচ্ছে। বৃষ্টি বিশালকে ভয় পায়, আর সম্রাটকে দেখলে ভয়ের শ্বাস আটকে যায়। তার এই দুজন নদীর ধারে দাঁড়িয়েছে, তাই মনের চঞ্চলতা দাবিয়ে রেখে। বৃষ্টির বয়স তখন 13। চঞ্চল বৃষ্টির রাতে আঁধারে ঝিঝি পোকার সন্ধানে বাড়ির পিছনে পুকুর পাড়ে ফাঁদ পেতে ছিল সে। এসব ফাঁদ পাতা সে ফিরোজের কাছ থেকে শিখেছে। ভয় ডর তার কম। সে রাতের অন্ধকারে ভয়াবহ দৃশ্য এখনো গায়ে কাঁটা দিয়ে তোলে বৃষ্টিকে। সম্রাট বিশাল আরও কয়েকজন মিলে নিঃসঙ্গভাবে হত্যা করেছিল এক বয়স্ক পুরুষকে। মানুষটা দুহাতে মিনতি করে প্রাণ ভিক্ষে চেয়েছিল তাদের কাছে, কিন্তু তার মন কতটা পাথর সেদিন দেখেছিল বৃষ্টি। সম্রাট আর ধারালো সে দৃশ্য আজও চোখে ভাসলে বৃষ্টির শরীর ঝাঁকুনি দিয়ে ওঠে। সে ঘটনা ভরসা করে একবার মেজমাকে বলেছিল বৃষ্টি। তিনি কঠোরভাবে নিষেধ করে আর কাউকে বলার সাহস পায়নি। সে থেকে এবারে পুরুষদের থেকে দূরে রাখে।
জয়া নীরবে নদীর ধারে দাঁড়িয়ে প্রকৃতির শীতল বাতাস মাখছে। বৃষ্টি জয়ার আড়ালে দাঁড়িয়ে, বিশাল আর সম্রাট পাশাপাশি। বিশাল ঘাড় ঘুরিয়ে জয়ার দিকে তাকিয়ে চোখের ইশারায় তার নিকট আসতে বলল। জয়া বৃষ্টির হাত ধরে এগিয়ে তাদের নিকট। বিশাল লতাকে ডাক দিল তার নিকটে আসতে। বিশাল নিঃসজস্ব ভঙ্গিতে বলল, চল নৌকায় উঠি। রতাল উৎফুল্লতা আরও দ্বিগুণ বেড়ে গেল। বিশাল বেশিরভাগ সময় পাঞ্জাবি পরিধান করে, আজ বোনদের সাথে মিলিয়ে বসন্তী রঙের পাঞ্জাবি পরছে। সম্রাটের পোশাক ঢিলেঢালা, সে চাপা পোশাক পরিধান করে না। শরীরে বাতাস ঢোকার জায়গা করে দেওয়ার জন্য সে ঢিলেঢালা পোশাক পরিধান করা শ্রেয় মনে করে। সে গাঢ় খয়েরি রঙের ঢিলেঢালা পাঞ্জাবি পরছে, এত সাজসজ্জা নেই। তবে কড়া পারফিউম ব্যবহার করতে হবে তাকে। সম্রাটের কড়া পারফিউম তার সুবাস দূর থেকে তার উপস্থিতি আগাম বার্তা জানিয়ে দেয়। সম্রাট এগিয়ে গিয়ে গিয়ে নৌকা ঠিক করে নেয়। এমন সময় এক বোরকা পরিহিত মেয়েকে জোরে জোরে ডাকল লতা। ও নূর আপু। নূর সবেমাত্র গ্রাম থেকে বাড়ি থেকে বেরিয়েছে, রাস্তায় উঠেছে। পরনে কালো রঙের বোরখা, তার উপর সাদা রঙের এপ্রন। শুধু মায়াবী চোখ জোড়া দৃশ্যমান। সে চোখে ক্লান্ত ভাব স্পষ্ট ফুটে উঠছে। কাঁধে ব্যাগ ঝুলছে। নূর শুনে পিছু ফিরল। জয়া, বৃষ্টি, লতা একসাথে হাসি হাত নেড়ে ইশারা করে। নূর পাশে দাঁড়িয়ে থাকা সম্রাটকে একটু সংকোচ করল। মানুষটা ভারী অসভ্য। যেদিন দোকানে দেখেছে সে এসব ছেলেদের থেকে দূরে থাকা। কিন্তু সৌজন্যতার খাতিরে নূর এগিয়ে এলো। ঘুরতে এসেছো? জয়া বলল, হ্যাঁ আপু, তুমি এসো আমাদের সাথে। নূর এক নজর সম্রাটের মুখপানে তাকালো। মানুষটাকে তাকে দেখেছে। বিষয়টা নূরের গা শিউরে উঠল আরও। এসব ছেলেদের দেখলে গা গুলিয়ে বমি এসে তার, সহ্যই করতে পারে না। কেমন পোশাক, ঢিলেঢালা শার্টের অর্ধেক বোতাম খোলা, নির্লজ্জের মতো বক্ষের লোমশগুলো দৃশ্যমান, গলায় অদ্ভুত লকেট ঝুলছে। নূর বেশি সময় নজর টিকে রাখতে পারেনি মানুষটার দিকে। সে না সূচক মাথায় বলল, না, তোমরা ঘোরাফেরা করো, আমি আসি। বৃষ্টির সাথে নূরের ভালো ভাব। নূর গত 15 দিন হতে চলছে তাদের আরবি পড়ে। ছেলে শিক্ষক ঘরে প্রবেশ করতে নিষেধ প্রামাণিকভাবে, তাই মেয়ে শিক্ষক রাখা হয়েছে। এই 15 দিন ভালো মতো মিশে গেছে তাদের সাথে। বৃষ্টি এগিয়ে এসে এক প্রকার জোর করে টেনে নিয়ে এলো নূরকে। সম্রাটের চিনতে কষ্ট হয়নি মেয়েটাকে। জয়া নূরের হাত ধরে বলল, চলো নৌকায় উঠি। তুমি থাকলে অনেক ভালো লাগবে আপু। জয়া আর বোনদের আগ্রহ দেখে বিশাল নিচ থেকে বলল, আসুন, সমস্যা কোথায়? এখন তো আপনাদের কাজ শেষ, একই রাস্তায় বাড়ি, যাওয়ার সময় আমাদের সাথেই চলে। সকলের জোরাজুরিতে ব্যর্থ হলো নূর। সম্রাট নির্লজ্জের মতো আকবারই বলল, আমরা চিনতে পারছেন তো আপা? নূর অনিচ্ছার সাথে হ্যাঁ সূচক মাথা নাড়ল। সম্রাট ফের বলল, আসুন, ফ্রিতে নৌকায় একটা চক্কর দেন। বাক্যটা বলে সম্রাট এক লাফে উঠে পড়ল নৌকায়। কথাটা যেন জানি খোঁচা লাগলো, নূরের গায়ে বিঁধল। তবে মানুষের সাথে কথা বাড়ানোর ইচ্ছে নেই, সে চুপ রইল। বিশাল প্রথমে লতার হাত ধরে খুব সাবধানে নৌকায় তুলল। বৃষ্টিকে একটু দূরে দাঁড়িয়ে থাকতে থেকে বিশাল হাত বের বলল, ভয় পাচ্ছিস? ভয় নেই বোকামে, ভাই আছে, আয়, কিচ্ছু হবে না। বৃষ্টি এক বিশালের মুখে তাকালো। বিশাল কখনো তাদের সাথে দুর্ব্যবহার বা রাগ দেখেনি, কিন্তু সেই রাতের পর ভয় ঢুকছে। মানুষ হত্যাকারীকে সবাই ভয় করা স্বাভাবিক। বিশাল কিছু বললে সে জবাব দেয়। সে রাতের পর থেকে এমনি তাদের সম্পর্ক। কিন্তু এর আগে বিশালের সাথে আর শেহজাদ ফারাদ ভাইয়ের সাথে বেশ ভাব ছিল তার। মা বাবা হারা, তাই তারা বৃষ্টিকে তুলনায় বেশি স্নেহ করে। কিন্তু বৃষ্টির এ দূরত্ব তেমন গায়ে মাখেনি তারা। বয়স হলে লজ্জা বৃদ্ধি পাওয়াই স্বাভাবিক। মেয়ে ছেলে উভয়ের মাঝে এই পরিবর্তন আসে। বৃষ্টি কম্পিত হাত বাড়িয়ে বিশালের হাত ধরল। শাড়ি পরায় নৌকা উঠতে বেশ সংকটে ভুগতে হচ্ছে। বিশাল সাবধানে বৃষ্টিকে নৌকায় তুলে নিয়ে আশ্বাস দিল, ভাই থাকতে কিসের ভয়? নৌকা ডুবলে শক্ত করে ভাইয়ের পিঠে উঠে বসবি। আমি পারে উঠতে না পারলেও তোরে ঠিক তুলে দিব। লতা ঘোর প্রতিবাদ করলো, এসব উল্টোপাল্টা কথা বলতে নেই বিশাল ভাই। সম্রাট বলল, কাল বিকেলে কয়েকটা বাচ্চা পোলাপান দেখি নদীতে আইসা মূত্র বিসর্জন দিচ্ছে। মূত্র ত্যাগ করতে পারে ভরসা আছে নাকি? পোলাপান যা খাবিস। আমি মহা ধমক দিচ্ছি, দেখতে বলছি মাছের আহার দিচ্ছি। তোর ভাইয়ের রুচি এমন খারাপ, মরা মাছের জন্য এমন জায়গা বেছে নিল। উপস্থিত সকলে
নাড়ি খাটিয়া দিল সম্রাটে এমন মন্তব্যে। বিশাল নাক মুখ কুচকে শীতল, তুই চুপ করবি? মাছ খাওয়ার রুচি হারিয়ে দিল। মাছ গু খায়, আজ নতুন জানলি মনে হয়। সম্রাটের সোজা সাপটা জবাবে সবার গা গুলিয়ে আসার উপক্রম। বিশাল আর কথা বাড়াল না, আর তর্কে জিতবে না, বরং আবহাওয়া আরও বিগড়ে দিবে। নিজ মনে অজান্তে গালাগালি করলো সে। বোনদের সামনে ভাষা খারাপ করা ঠিক নয়। সে জয়াকে হাত বাড়িয়ে নৌকা তুলে নিল। জয়ার খুব নিকটে দাঁড়িয়ে ধীর কণ্ঠে বলল, ভয় করছে? জয়া না সূচক মাথা নাড়ল। বিশাল ফের বলল, তোর ম্যাডামকে সাহায্য কর। জয়া হ্যাঁ সূচক মাথা নেড়ে নূরকে সাহায্য করার জন্য নৌকায় উঠল। নূর, বৃষ্টি, জয়া, লতা একপাশে বসা, সম্রাট আর বিশাল একপাশে। মাঝি তার বইছে। নূরের পরনে পোশাক দেখে সম্রাট মনে মনে বলল, আপা আপনি ডাক্তার নাকি? না, স্বাস্থ্যকেন্দ্রে যোগ দিয়েছি। সম্রাট সুর টেনে বলল, ও এই জন্য নদীর পাড়ে আসছিলেন? হুম। আপনাদের কাজ অযথা গা ঘামানো গা ঘামানো কোনো ফায়দা নেই। এই হাত ধোয়ার নিয়ম, পা ধোয়ার নিয়ম, স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন, এগুলো মানুষ কি জানে না? শুধু শুধু বাড়ি গিয়ে জানা জিনিস বলে কি লাভ? আপনাদেরও সময় নষ্ট, যাদের কাছে প্যান প্যান করবেন তাদেরও সময় নষ্ট। নিজের পেশা নিয়ে এমন মন্তব্যে রাগে শিরায় উপশিরায় যেন জ্বালাপোড়া উঠে গেল। সম্রাট বরাবর মানুষকে জ্বালিয়ে অজান্ত শান্তি মিলে, অজানা এক তৃপ্তি পায়। সম্রাটের ধূর্ত মস্তিষ্ক ফন্দি বানিয়ে বলে উঠল, তবে আপনাদের একটা কাজ আমার মনে ধরছে। জনসংখ্যা বৃদ্ধির রোগ, দুটো সন্তানের বেশি নেই, এই হলে ভালো। বাহ, দারুণ স্লোগান। আপনার সঠিক বুদ্ধি না শিখিয়ে দিলে পিঁপড়ে হাঁটার জায়গায় নিয়ন্ত্রণ থাকলো না। আপনাদের নাম জন্ম নিয়ন্ত্রণ আপা দিলে ভালো হতো। গ্রাস রাত্রি, প্রথম পর্ব। আকাশপ্রিয় গল্পটা আজকে শেষ পর্ব দিব রাত্রে, কালকে সাজের মায়া দিব। ওর ও সাজের মায়াটাও শেষ। আর এক মুঠো চাঁদের আলো আর গ্রাস রাত্রি, এই দুটো চলবে।